হ্যালো এভরিওয়ান, সবাইকে ভার্সিটি মাস্টার ক্লাসে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 8 স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এটা অধ্যায় 8 এর থার্ড লেকচার। অলরেডি আমরা দুটো লেকচার দেখছি। আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম অর্ণব অর্ণব চৌধুরী মিথুন। গ্রাজুয়েশন কমপ্লিট করছি বুটেক্স থেকে। সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তাহলে চলো আজকে জানি আমরা শুরু করে দিই। খেয়াল করো, আজকে আমরা দুইটা টাইপ নিয়ে আলোচনা করব। সো প্রথমে আলোচনা করব ত্রিভুজের গুণাবলী সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওইগুলো নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে এইটা 1 স্টার। অন দ্য আদার হ্যান্ড আরো একটা টাইপ আছে, সেটা হলো টাইপ 6। এখানে আমরা আলোচনা করব দুই বা ততোধিক বলের লব্ধির মান সরাসরি নির্ণয়ের সূত্র এবং লম্বাংশ উপপাদ্য ওকে সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওইগুলো নিয়ে। এবং এটা কি 2 স্টার। ওকে, আমরা প্রিভিয়াস দুটো লেকচারে অনেকগুলো 3 স্টারের ম্যাথ দেখছি, তাই না? অনেক অনেক ইম্পর্টেন্ট ছিল ওইগুলা। বাট এখানে 1 স্টার 2 স্টার আছে। স্যার 2 স্টারটা বাদ দিয়ে আমরা কি 1 স্টার দেখি? কি অনেকে মনে হয় নাক ছিটকাইতেছে যে এই টাইপের ম্যাথ কি আমরা করব? অবশ্যই করব। কোনো টাইপের ম্যাথ বাদ দেয়া যাবে না, কারণ এই টাইপের আন্ডারে কিছু থিওরি থাকবে, ওই থিওরিগুলো জানতে হবে। হয়তো বা ডিরেক্টলি তোমাকে কোয়েশ্চেন নাও আসতে পারে বা নাও করতে পারে, ওকে, বাট এই নলেজটা তোমার হয়তো অন্য ম্যাথে দরকার পড়তে পারে। সো আমি যেটা বলবো, কোনো কিছুই ছাড়া যাবে না, সবকিছুই পড়তে হবে, ওকে, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো আমরা টাইপ 5 নিয়ে একটু আগাই। খেয়াল করো, টাইপ 5 এর আমরা যদি প্রিভিয়াস এর কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, দেখা যায় কি এমসিকিউতে সে একবার মাত্র আসছে, ওকে। তো চলো আমরা একটু থিওরি নিয়ে আলোচনা করি। খেয়াল করো, ত্রিভুজের সাইন সূত্র, ওকে, ত্রিভুজের সাইন সূত্র, লাইক এখানে দেখো এ এ ওয়েট বেশ মোটা হয়ে গেছে, এ বি সি, ওকে। ট্রায়াঙ্গেল এ বি সি তে কি হয়েছে? খেয়াল করো, আমরা একটা পরিবৃত্ত আঁকছি, ঠিক আছে? আমরা একটা পরিবৃত্ত আঁকছি, যদিও এই জায়গায় কানেকশনটা খুব ভালো হয় নাই, ওকে। তো খেয়াল করো, ট্রায়াঙ্গেল এ বি সি তে আমরা কি করছি? একটা পরিবৃত্ত আঁকছি, যে বৃত্ত কি করছে, তার 3টে শীর্ষবিন্দু দিয়া পাস করছে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এ এই যে কৌণিক বিন্দুটা আছে, এটার অপোজিট বাহুকে আমি কি করলাম? স্মল এ নামকরণ করলাম। বি কৌণিক বিন্দুর অপোজিট বাহুকে স্মল বি, সি কৌণিক বিন্দুর অপোজিট বাহুকে স্মল সি। আচ্ছা, এই যে কৌণিক বিন্দু বললাম, ইটসেলফ এটা একটা অ্যাঙ্গেল, তাই না? খেয়াল করো, এই অংশটুকু অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি। আশা করি সবাই বুঝতে পারছো। এখন ত্রিভুজের সাইন সূত্র কি বলে, যেটা আমরা কি বলা যায় উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 7 আমরা পড়ে আসছি, ওকে। সো ওইখানে কি বলছে? একটা বাহু আর তার ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় কি হবে? সমান হবে। একটা ত্রিভুজে একটা বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত কি হবে? সবসময় সমান হবে। এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু কি হবে? বি। বি এর অপোজিটে কে আছে? অ্যাঙ্গেল বি। সো বি ডিভাইডেড বাই সাইন বি, এখানে কি হবে? সি ডিভাইডেড বাই সাইন সি। ওকে, সো এটা ছিল ত্রিভুজের সাইন সূত্র। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটাকে আমরা বলবো বলের সাইন সূত্র। আমরা কি করব? ফোর্সের মধ্যে এই যে সূত্রটা আছে এটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব। বলের সাইন সূত্র। আশা করি সবাই এটা বুঝতে পারছো। হ্যাঁ, আমরা কি করব এখানে? আমাদের আইডিয়োলজি কি? আমরা এখানে ত্রিভুজের যে সাইন সূত্র শিখছি ওইটার আলোকে এখন কি করব? এই যে ফোর্সের যে ম্যাগনিটিউড বা মান, ওকে, আমরা জাস্ট মান কি করব? একটা ট্রায়াঙ্গেলে বসাবো এবং ওইখানে এই ত্রিভুজের সাইন সূত্রটা অ্যাপ্লাই করব। যা পাবো এটাকে আমরা বলতে পারবো বলের সাইন সূত্র। চলো দেখি, অ্যাপ্লাই করে দেখি। আচ্ছা, মনে আছে কি আমরা লেকচার 1 এবং 2 তেও ছিল, কি করছিলাম? একটা কণার উপরে বা একটা ফুটবলের উপরে লাঠি দিছিলাম, তাই না? শুধুমাত্র স্ট্রাইকার দেয় নাই, সাথে ডিফেন্ডারও ছিল, মনে করে দেখো। আচ্ছা, সেম এখানে একটা কণা আছে, ওই দেখা যায় কণা। সো এই কণার উপর এই দিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, হুইচ ইজ পি। আর অন্যদিকে কি করা হয়েছে? কিউ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তাদের লব্ধি কি হইলো বলতো? কোন দিকে কাজ করবে? খেয়াল করো, পি আর কিউ নিয়ে যদি আমি এই দুইটা বাহু নিয়ে যদি একটা সামান্তরিক আঁকি, ওই সামান্তরিকের কর্ণ বরাবর কি থাকবে? তাদের লব্ধি থাকবে। আচ্ছা, এখন আমি জাস্ট তাদের মান নিয়ে একটু চিন্তা করতেছি। মান
দিক দরকার নাই, দিক মান দুইটাই একসাথে দরকার নাই, আমি যদি এখন মান নিয়ে চিন্তা করব, এইটা কি বুঝায়? পি। ওকে, এই লাইনটুকু পি ভেক্টরের মান বুঝাইতেছে, এই লাইনটুকু আর ভেক্টরের মান বুঝাইতেছে। তো আমি জাস্ট এইখানে পি দিয়ে দিচ্ছি এবং বক্স করে দিচ্ছি, এটা হইলো আর। ওকে, আর এইটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এইটাও কি হবে? কিউ ভেক্টর। তাহলে এটাকে আমি বললাম কিউ এর মান। আচ্ছা, এখন একটু নাম একটু লেটার দ্বারা প্রকাশ করি এগুলাকে, এ বি এন্ড সি। আশা করি সবাই এটা বুঝতে পারছো। ওকে, এখন তুমি চিন্তা করো, সবকিছু এখানে ঠিক আছে, প্রথম ইনসিডেন্ট এবং আউটকাম যদি ঠিক থাকে তাহলে পুরোটাই ঠিক আছে। ওকে, এখন জাস্ট আমরা একটু অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। এইখানে এই অ্যাঙ্গেলটাকে কি আলফা বলা হয়েছে, আর এটাকে বলা হয়েছে বিটা। এটা আমার দরকার, বিটা। এখন তুমি চিন্তা করো, এই লাইন এবং এই লাইন প্যারালাল বা সমান্তরাল। তো সমান্তরাল যদি হয়ে থাকে তাহলে এসি কি হবে? ছেদক হবে। ওকে, তাহলে এই দুইটা কোণ একান্তর কোণ, এবং একান্তর কোণগুলো এই ক্ষেত্রে কি হবে? সমান হবে। ওকে, তাহলে এটা আলফা হইলে এটাও কি হবে? আলফা। নেক্সট, এখন তুমি চিন্তা করো এই পুরোটা কত? পুরোটা হইলো আলফা প্লাস বিটা। ওকে, তাইলে এই অংশে কি পাবো আমি? দেখো তো, এটাও হবে আলফা প্লাস বিটা। ওকে, এটা হবে আলফা প্লাস বিটা। আচ্ছা, এখন খুব মনোযোগ দিয়ে দেখো, পুরোটা একটা এক সরল কোণ তৈরি করবে, যেহেতু এটা সরলরেখা। যদি আমার মানে এই লাইনটা একটু বাঁকা হয়ে গেছে, বাট এটা কি একটা সরলরেখা, তাই না? এটাই আমার ইন্টেনশন ছিল। আচ্ছা, সো এটা যদি মানে এটা সরলরেখা হয়ে থাকে তাহলে এখানে যে কোণ উৎপন্ন হবে এটা এক সরল কোণ বা 180 ডিগ্রি। ওকে, সো এই অংশ যদি আলফা প্লাস বিটা হয় তাহলে খেয়াল করো এইখানে যে অ্যাঙ্গেলটুকু হইতেছে এটার ভ্যালু আমরা কত পাবো? এই যে এখানে দেয়া আছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। আশা করি তোমরা তিনটা অ্যাঙ্গেলে বুঝতে পারছো। আমার মনে হয় আমি একটু আলাদা করে এখানে একটু আঁকি। হ্যাঁ, এখানে একটু ছোট করে এঁকে দেই। এটা হইলো এ, ওই দেখা যায় বি, ওই আমাদের সি। সো এখানে হইলো পি, এখানে আর, আর এখানে হইলো কিউ। নেক্সট, এটা যদি বিটা হয়, ওয়েট, ওকে, সো এইটা যদি বিটা হয় এটা কি? আলফা। আর এখানে লেখার জায়গা নাই, আমি একটু বাইরে লিখতেছি, 180 ডিগ্রি কি হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। শেষ। ওকে, এখন আমরা এই যে এখানে কি করব? একটা ত্রিভুজ পাইছি, অ্যাঙ্গেল আছে, সাইড আছে। তাহলে আমরা এখন যেটা করব সেটা হইলো ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করব। খেয়াল করো, এই যে ফোর্স বা এই যে এবি বাহু, ওকে, আমরা কি লিখতে পারি? এখানে লিখে দেই না, এবি ডিভাইডেড বাই কি হবে? এবির অপোজিটে কি আছে? আলফা। ওকে, তাহলে সাইন আলফা। নেক্সট, এখানে কি আছে? এখানে হলো বিসি, তাহলে বিসি ডিভাইডেড বাই অপোজিটে কি আছে? বিসির অপোজিটে বিটা, সাইন বিটা। নেক্সট, এখানে কি আছে? এখানে বিসি, বিসি আমি এখানে করছি, তাহলে এখানে এসি আছে, সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। আশা করি বুঝতে পারছো। তাইলে সবাই এখন একটু মনোযোগ দিবা। এখন আমরা কাজ করব, সেটা হলো এবির জায়গায় আমরা কি লিখবো? এবির জায়গায় লিখবো আমরা পি। সাইন আলফা তো আছেই। নেক্সট, এইখানে আছে বিসি এর জায়গায় আমি কি লিখবো? কিউ। কিউ ডিভাইডেড বাই সাইন বিটা। এন্ড দেন খেয়াল করো এসি, মানে কি লিখবো? আর। তো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটার জায়গায় আমি কি লিখবো? সাইন আলফা প্লাস বিটা। শুনো, মানে এইটা আমি যে নতুন আবিষ্কার করছি এমন না, এটা আছে, তোমরা পড়ো, মানে পড়ছো। ওকে, যতগুলা বই, যে কোনো রাইটারই বই পড়ো, এই সূত্র আছে, ঠিক আছে। বাট আমরা একটা প্রবলেম ফেস করার পরে এটা কিভাবে অ্যাপ্লাই করব, ওকে, ওইটা আমি এখন তোমাদের বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবা। তুমি চিন্তা করো, এটা তো একটা ট্রায়াঙ্গেল, প্রথমে ছিল ত্রিভুজের সাইন সূত্র, এখন বলের সাইন সূত্র নিয়ে আমি কথা বলতেছি। ওকে, আহামরি তফাৎ নাই, বাট স্ট্রাকচারটা, ফরমেশনটা তোমাদের কাছে ভিন্নভাবে উপস্থাপিত হবে। কিভাবে? খেয়াল করো, এই ক্ষেত্রে জাস্ট এই যে সাদা যে আমি লেখাটা লিখছি, এখানে আমার মনে হয় ছবিটা একটু সাদা করে দেই। এটা হইল লব্ধি আর, ওকে, এইটা হইল, এটা কি? এটা হইল পি, আর ওইটা হইল কিউ। ওকে, নেক্সট, এইটুকু হইল আলফা, ওইটুকু হইল বিটা। বুঝো কথাটা? আগে কিন্তু আমরা পড়ছিলাম পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হইল আলফা, বাট এটাকে আমরা দুই ভাগে ভাগছি, একটা হইল আলফা আর একটা হইল বিটা। সো এই কারণেই বলি আলফা বিটা গামা এগুলো হুদাই মুখস্থ করো না, ছবির সাথে মিলাই মিলাই পড়বা, বিস্তারিত পড়বা, বুঝে পড়বা। নেক্সট, খেয়াল করো, যদি এই সিচুয়েশন দেয়া থাকে তাহলে বলের সাইন সূত্র আমি কিভাবে অ্যাপ্লাই করব? পি
পি নিলাম, পি ছাড়া কোন দুইটা ফোর্স আছে, কিউ আছে আর আছে, তাদের মধ্যবর্তী কোণ বসাই দিব সাইনের কোলে। ওকে, নেক্সট কিউ যদি নেই, কিউ ছাড়া আর কোন দুইটা ফোর্স আছে, পি আছে আর আছে, তাদের মধ্যবর্তী কোণ হলো বিটা, সাইনের কোলে বসাই দিব। নেক্সট আর, আর ছাড়া এই যে আর, তো আর যখন উপরে আমি দিব, সো আর ছাড়া কোন দুইটা ফোর্স আছে, পি আছে কিউ আছে, তাদের মধ্যবর্তী কোণ কত, আলফা প্লাস বিটা, এই যে সাইনের কোলে বসাই দিলাম। ঠিক আছে, সো এইভাবে তোমরা কি করতে পারো, যে এই যে বলের যে ফরমেশনটুকু আছে, এই ফরমেশনে তুমি কি করতে পারো, সূত্র অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো চলো একটু সামনে আগে, এখন আমরা ত্রিভুজের কোসাইন সূত্র নিয়ে আলোচনা করব। ওকে, ত্রিভুজের কোসাইন সূত্র নিয়ে আলোচনা করব। চলো আমরা একটু দেখি যে ত্রিভুজের কোসাইন সূত্র কি বলছে, ওই যে বাচ্চাকালে তোমরা পড়ছিলা, হ্যাঁ, চ্যাপ্টার 7 এ। সো একটু দেখি, ট্রায়াঙ্গেল এবিসি তে এ এর অপোজিটে এ স্মল এ বাহু, বি এন্ড সি বাহু। ওকে, নেক্সট কোসাইন সূত্র বলে যে cos a ইকুয়াল টু কি হবে, এই যে cos অ্যাঙ্গেল a। সো এর দুই পাশে কি আছে, কোন দুইটা সাইড আছে, বাহু আছে, বি আছে সি আছে, আমি কি করব, তাদের বর্গ করব, বর্গের সমষ্টি নিব। অপোজিটে কে আছে, এ আছে, তাইলে এ এর স্কয়ার বিয়োগ করে দিব, আর নিচে কি হবে, এই দুইটার গুণফল ইনটু 2bc, একটা প্যাটার্ন আছে কিন্তু। নেক্সট আরো একটা করি, খেয়াল করো, cos b ইকুয়াল টু কি হবে, এমনি বোঝা যায়, বি নি সি, এই যে দেখো আমি উপরে তাকাই বলি না। ওকে, সো cos b আছে, এখানে হবে b স্কয়ার। ওকে, এন্ড b স্কয়ার মানে b ছাড়া আর কি আছে, a আছে সি আছে, a স্কয়ার প্লাস সি স্কয়ার, নিচে হবে 2ac, শেষ। নেক্সট খেয়াল করো, এখন একটু কালার চেঞ্জ করি, কেমন জানি সাদা সাদা মরা মরা লাগতেছে। খেয়াল করো, এখানে দেখো সি আছে, অপোজিটে আমি নিলাম সি, সি স্কয়ার, সি ছাড়া আর কি আছে, সি ছাড়া আছে হলো এ আর বি। ওকে, 2ab, শেষ। আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সুন্দর ছিল, তাই না? ওকে, আমরা অনেক ইজিলি এইগুলো মনে রাখতে পারি। ওকে, প্র্যাকটিস করতে হবে। এখন আমরা আসি যে এই স্ট্রাকচারে কি হবে, তার আগে দেখো আমরা একটু আগে যে ছবিটা দেখালাম, তার সাথে কি এটা মিল আছে? না, এটার তো কোনো মিল নাই। ওকে, এটার তো কোনো মিল নাই, তাহলে এটা আমরা কিভাবে করব, এটার মিল আছে। ওকে, খেয়াল করো, দেখো আমরা এখানে জাস্ট পি আর কিউ জাস্ট একটু কি করছি, আমরা উপরে নিচে করছি, কোনো সমস্যা নাই, কিউ এর জায়গায় পি দাও, পি এর জায়গায় কিউ দাও, কোনো সমস্যা নাই। ওকে, সো যে কোনো সিনারিও লাইক এটা কিভাবে তৈরি হইলো এটাও যদি বলি, খেয়াল করে কিউ কে তো আমি এখানে নিতেই পারবো, তাই না, এই যে এই বরাবর নিতে পারবো। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি এই যে ও কণার উপর কি করা হয়েছে, ও কণার উপর বা এই যে কণা আছে এখানে, এই কণার উপর দুইটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, পি এন্ড কিউ, তাদের লব্ধি আর বরাবর আছে। ঠিক আছে, বাট আমরা এখানে চেষ্টা করব কি বলতো, ট্রায়াঙ্গেল ওবিসি নিয়ে কাজ করার। তুমি চাইলে নিচেরটা নিয়েও কাজ করতে পারো, একই জিনিস। আচ্ছা, সো এখানে একটু দেখি, খেয়াল করো, ট্রায়াঙ্গেল ওবিসি, ইন ট্রায়াঙ্গেল ওবিসি অর ট্রায়াঙ্গেল ওবিসিএ। ঠিক আছে, ওবিসি এ আমরা কি পাই দেখি, খেয়াল করো, এটাকে আমি ধরে নিলাম আলফা। ঠিক আছে, এটাকে আমি ধরে নিলাম আলফা, তাইলে cos আলফা ইকুয়াল টু কত হবে, আলফার অপোজিটে কি আছে, আর আছে, জাস্ট আমি মান নিব, তাই না, আর স্কয়ার নিয়ে নিলাম। নেক্সট আর ছাড়া আর কি আছে, পি আছে, পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস এখানে আছে 2pq। ওকে, নেক্সট খেয়াল করো, এখানে তাহলে আমরা কি পাবো বলতো, এখানে আমরা পাবো 2pq cos আলফা ইকুয়াল টু পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাইলে এটা লেখা যায় না, আর স্কয়ার ইকুয়াল টু কি হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq cos আলফা। ওকে, তাহলে এই সমাধানটা অনেক কাজের। ওকে, এখানে যে বলের যে সম্পর্ক দেখাইছি, সো এই সূত্র বা এই যে নলেজটা, এটা তোমাদের ম্যাথ সলভের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তাহলে চলো আমরা কতগুলো ম্যাথ এখন করি। খেয়াল করো, এখানে কি বলছে, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, মানে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহু দ্বারা দুটি বলের মান, দিক ও ভাব সূচিত হলো। ওকে, তাদের লব্ধি ত্রিভুজটির পরিকেন্দ্রগামী হলে ত্রিভুজটি কি হবে, সমকোণী বা সমবাহু, বিষমবাহু, সমকোণী বা সমদ্বিবাহু, নাকি কোনোটি নয়? এই কোনোটি নয় দেয়া এটাকে একটু ক্রিটিক্যাল করে ফেলছে। যদি তিনটা হইতো তাহলে ডিফারেন্ট ভ্যালু দিয়ে আসলে আমরা চেক করতে পারতাম,
ওকে, বাট কোনোটি নয় দিয়ে আসলে একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, তারপরেও অ্যাকচুয়ালি মোটামুটি কি করা যাবে দেখো তো, আমরা সলভ করতে পারবো এটাকে। ওকে, তো চলো আমরা সলভের মধ্যে চলে যাই। খেয়াল করো কি বলছে, ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ত্রিভুজে, ওকে, ত্রিভুজের এ বি ও এসি বাহু দ্বারা, ওকে, তাহলে এটা হলো এ বি আর এটা হলো এ সি। ট্রায়াঙ্গেল এবিসি, যদিও আমি এখানে ট্রায়াঙ্গেল ফর্ম করতেছি না, এত দাগাদাগি মানে করার ইচ্ছা এখন নাই, জঞ্জাল হয়ে যাইতে পারে, বাট আমি একটু বলে দেই, দেখি এখানে দেই, যদি জঞ্জাল লাগে পরে এটা অমিট করে দিব। এই যে ট্রায়াঙ্গেল এবিসি, ঠিক আছে, ট্রায়াঙ্গেল এবিসি এর এবি এবং এসি বাহু দ্বারা দুটি বলের মান, দিক ও ভাব সূচিত হলো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, তাদের লব্ধি, তাদের লব্ধি, লব্ধি কি হইছে, পরিকেন্দ্রগামী হলে, এই যে পরিকেন্দ্রগামী হলে, পরিকেন্দ্র ধরলাম এখানে, পরিকেন্দ্রগামী হলে ত্রিভুজটা কি হবে এটা আমাদের বলতে হবে। আচ্ছা, এই যে পরিকেন্দ্র আসছে, পরিকেন্দ্রের সাথে পরিবৃত্ত তো জড়িত, তাই না? আমরা এখানে কি করছি বলতো, একটা পরিবৃত্ত এখানে এঁকে দিচ্ছে, আগে থেকে আঁকা ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের এখন কি দেখাইতে হবে, এই যে ট্রায়াঙ্গেলটা এটা কেমন, ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেলটা এটা কেমন। সো এটা সমকোণী হইতে পারে, ওকে, যদি কি হয় যে এই যে বিসি এটাও যদি পরিকেন্দ্রগামী হয় তাহলে এটা কি হইতে পারে, সমকোণী হইতে পারে। তখন কি হয়ে যাবে, বিসি হয়ে যাবে তোমার কি বলে এটাকে, ব্যাস হয়ে যাবে, তাই না? এটার তো কোনো গ্যারান্টি নাই, এবি এসি ডিফারেন্ট দিকে যাইতে পারে। সো আমাদের সামনে কিছু আগাইতে হবে, তাইলে বোঝা যাবে যে কি হবে কি হবে না। ওকে, সো চলো এই ম্যাথটা একটু করি। তার আগে একটু দেখো, এবি আর এসি, আর এটাকে দিয়ে দিচ্ছি এবিসি ডি দিয়ে দিচ্ছি, এডি বরাবর কি করতেছে, লব্ধি কাজ করতেছে। ওকে, আচ্ছা, এখন এইগুলো একটু কানেক্ট করে দেই, এগুলো একটু কানেক্ট করে দেই, ওয়েট, এইগুলো একটু কানেক্ট করে দিচ্ছি, খেয়াল করো, কারণ আমরা এখন কিছু সম্পর্ক বের করব, ঠিক আছে, আমরা এখন কিছু সম্পর্ক বের করব, খুব মনোযোগ দিয়ে দেখবা। খেয়াল করো তো, বিড়ি চাপের উপর দণ্ডায়মান বলে, বিড়ি চাপের উপর দণ্ডায়মান বলে এই যে অ্যাঙ্গেলটুকু আর এই যে অ্যাঙ্গেলটুকু তারা কি হবে, পরস্পর সমান হবে। তাহলে আমি এটা লিখতে পারি, অ্যাঙ্গেল বি এ ডি, অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়াল টু কি হবে, অ্যাঙ্গেল বিসিডি। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট খুব মনোযোগ দিয়ে শুনবে, খেয়াল করো, এডি হইল ব্যাস, ওকে, যে পরিবৃত্ত, ঠিক আছে, আর এইখানে হলো পরিকেন্দ্র, তাহলে অবভিয়াসলি এটা ব্যাস হবে। যদি ব্যাস হয়ে থাকে তাহলে এটা কি হবে, এটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে, এই অংশটুকু হইলো 90 ডিগ্রি। আচ্ছা, যদি এটা 90 ডিগ্রি হয়ে থাকে তাইলে এটাকে কি লেখা যাবে, খেয়াল করো তো, এই অংশটুকুকে ট্রায়াঙ্গেল এ বি সি, যেহেতু এটাকে আমি বলতে পারি অ্যাঙ্গেল সি, ঠিক আছে। তাইলে এই অংশকে আমি কি বলবো, 90 ডিগ্রি মাইনাস সি, এটাকে আমি বলে দিব 90 ডিগ্রি মাইনাস সি। খুব মনোযোগ দিয়ে দেখবা। নেক্সট আবার দেখো, সিডি চাপের উপর বলে, সিডি চাপের উপর বলে এই যে অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তারা কি হবে, পরস্পর সমান হবে, অ্যাঙ্গেল সি এ ডি ইকুয়াল টু আমি কত পাচ্ছি, অ্যাঙ্গেল সিবিডি, অ্যাঙ্গেল সিবিডি। আশা করি সবাই বুঝতে পারছো। আবার এটা তো 90 ডিগ্রি, তাই না, তাহলে এখানে লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস বি। ওকে, কমপ্লিকেশন এড়ানোর জন্য আমি শুধু কি করতেছি, এখানে বি আর ডি দিচ্ছি। আচ্ছা, এখানে বি এ দুটো একসাথে চলে আসছে, আমি একটু আলাদা করে দিই, এটা হইলো বি আর এই অংশ হইলো এ। আচ্ছা, এখন খেয়াল করো, যা বের করার করছি, এখন জাস্ট আমরা কি করব, এটার উপরে আমরা বলের সাইন সূত্র বা ত্রিভুজের সাইন সূত্র দুটোই এখানে অ্যাপ্লাই করে দেখব, ঠিক আছে। সো এখানে স্টেপ 1 আমার হয়ে গেল। আচ্ছা, নেক্সট স্টেপ 2, এখানে একটু দেখি, খুব মনোযোগ দিয়ে দেখবা, যে ট্রায়াঙ্গেল এবিসি এর উপরে বা এই সিনারিওর মধ্যে, ট্রায়াঙ্গেল এবিসি না, আমি আগে বলের সাইন সূত্র দেখাই। বলের সাইন সূত্র যদি অ্যাপ্লাই করি, আগে বল লাগবে, কোন কোন বল, একটা হলো এসি এবি আর একটা হলো এডি, লব্ধি। ওকে, ইনিশিয়ালি কে ছিল, এবি ছিল, এসি ছিল, পরে কি আসছে, এডি আসছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটা কাজ করি। সো এবি, এই যে ফোর্স, আমরা আগেও বলছিলাম যে ফোর্স নিয়ে কাজ করব, ওকে, ওইটা ডিভাইড বাই সাইনের কোলে কে বসবে, ওই ফোর্স বাদে যে দুইটা ফোর্স আছে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এডি আর এস এর মধ্যবর্তী কোণ কি হবে, অ্যাঙ্গেল সিএডি, শেষ। ইকুয়াল টু, আমি যদি এখন এসি নেই তাহলে এসি এর ক্ষেত্রে কি হবে, খেয়াল করো তো, এসি এর ক্ষেত্রে হবে অ্যাঙ্গেল বিএডি, শেষ। ওকে, তাইলে এখানে আমি পাচ্ছি এবি ডিভাইডেড বাই এসি, আর এখানে কত, সাইন বিএডি, সাইন বিএডি কি বের করছিলাম, এই যে ব্যাড, কত হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস সি, 90 ডিগ্রি
মাইনাস সি। মাঝে মাঝে দেখো তো মানে এগুলো কেমন জানি হয়ে যাচ্ছে। ওকে, আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। সো 90 ডিগ্রি মাইনাস সি। অন দা আদার হ্যান্ড এই যে সাইন সি এডি এটা কত 90 ডিগ্রি মাইনাস বি। তোমরা বুঝতেই পারতেছো যে এখানে আমি কি বসাবো এখন। আচ্ছা নেক্সট এখানে একটু আসি, খেয়াল করো এখানে তাহলে আমরা কি পাচ্ছি এ বি ডিভাইডেড বাই এসি ইকুয়াল টু কত হবে, এটা হয়ে যাবে cos বি, এটা হয়ে যাবে cos সি, ইকুয়েশন 1। আচ্ছা এখন এখন এখনকার পার্ট খুবই সিম্পল, আমরা কি করব জাস্ট এখন বলের সাইন সূত্র অ্যাপ্লাই করছে, এখন ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করব। স্টেপ 3 এখানে একটু আসি, খেয়াল করো এখানে ত্রিভুজের সাইন সূত্র অনুসারে কি বলা যায় যে এখানে আছে এ বি, ওকে এই যে ট্রায়াঙ্গেল এ বি সি তে ত্রিভুজের সাইন সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ বি এর অপোজিটে কে আছে অ্যাঙ্গেল সি, সো সাইন সি। আর এখানে আছে এসি এর অপোজিটে কে আছে, এসি এর অপোজিটে সাইন বি, ওকে সাইন বি। তাহলে এখানে কি লেখা যাবে এ বি ডিভাইডেড বাই এসি ইকুয়াল টু সাইন সি ডিভাইডেড বাই সাইন বি, ইকুয়েশন 2। তাহলে একার ফ্রম 1 and 2 কি পাই, খেয়াল করো তো এবি, এই যে এবি ডিভাইডেড বাই এসি, এবি ডিভাইডেড বাই এসি। তাহলে এই জায়গায় আমরা একটা কাজ করব, আমরা দুটো অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলের যে রেশিও আছে, সরি এই যে দুটা কি বলা যায় cos বি cos সি ইকুয়াল টু sin সি sin বি ইকুয়াল দেখাইতে পারি। ওকে, যেহেতু কি দুইটারই বাম পাশ সেম, তাহলে কি হবে এখানে এই জায়গায় হবে sin সি দিয়ে দিচ্ছি ডিভাইডেড বাই sin বি ইকুয়াল টু কত হবে cos বি ডিভাইডেড বাই cos সি। ঠিক আছে, এখন খেয়াল করো দেখো এই দুটো যদি গুণ করে দেই কত হবে sin সি sin সরি এখানে কি cos সি, তাই তো এটা হইলো cos সি। তাইলে cos সি ইকুয়াল টু আমি কত পাবো sin বি ইনটু cos বি, শেষ। আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো এখানে যদি আমি 2 দিতাম, তাহলে কিন্তু খেলা জমে যেত, এই কারণে আমি কি করছি 2 দিয়ে বলছি। ওকে, তাইলে আলটিমেটলি আমার এখানে কত ভ্যালু কত আসে sin 2c আর এখানে আসে sin 2b। ওকে, তাহলে এখান থেকে বুঝাই যাচ্ছে যে এই অংশ সমান 2c 2b সমান, তাহলে b ইকুয়াল টু কি হবে c হবে, b ইকুয়াল টু কি হবে c হবে। ওকে দেখছো, তাইলে দ্যাট মিন্স এই অ্যাঙ্গেল দুটো কি হবে সমান হবে। ওকে, এই দুটা অ্যাঙ্গেল কেমন হবে, এই দুটা অ্যাঙ্গেল সমান হবে। ঠিক আছে, আশা করি সব প্রসেস তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের রাইট আনসার এখন আমরা কি বলতে পারবো বলো তো, কি কি অপশন আছে আমরা এখন একটু সার্চ করি। এখানে বলছে সমকোণী বা সমবাহু, সমকোণী না এখানে আমরা করে পাইছি কি দুইটা কোণ সমান, তাই না, তার মানে কি দুইটা বাহু সমান হবে। ঠিক আছে, তাইলে এই জায়গায় আমরা এখানে কি দিতে পারি, ওয়েট সমদ্বিবাহু যেহেতু পাইছি আর কোনো কিছু মিলে নাই, হ্যাঁ আমরা এটা দিতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এবং আমরা আরেকটা সিনারিও একটু চিন্তা করি, দেখো আমরা আরেকটা সিনারিও চিন্তা করি যে এটা পসিবল কিনা। এত যদি করতে চাই তাহলে হবে না। ঠিক আছে, সো এই ম্যাথটা হ্যাঁ বড় ছিল, বাট আমরা যদি কি করতে পারি যে রাস্তা যদি জানা থাকে, প্রসেস যদি জানা থাকে এবং বারবার যদি প্র্যাকটিস করা থাকে, অনেক কম সময় কিন্তু নিয়ে আসা যায়। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বিস্তারিত এগুলো বলছি। হ্যাঁ, যেমন এই লাইন লেখার পরে অ্যাকচুয়ালি এই লাইন লেখার দরকার নেই, ডিরেক্টলি এই লাইনে চলে আসা যায়। সিমিলারলি এই লাইন লেখার পরে অ্যাকচুয়ালি এই লাইনের তো দরকারই নাই, তো সময় তো তোমার থাকবে না, তাই না। সো এইখান থেকেই বোঝা যায় যে আমরা কি করব, ইকুয়ালিটি নিলাম এবং দেখো এখানে 2 যে গুণ করছে এক্সট্রা লাইন এইভাবে কি লিখতে হবে না, তোমাদের বোঝানোর জন্য বললাম। সো বুঝাই যাচ্ছে এইখানে যে কি হয়েছে সি আর বি সমান হবে, এই ফর্মে নিয়ে তারপরে দেখানোর তো কোনো মানে নাই, তাই না। আশা করি বুঝতে পারছো। সো মাঝপথে অ্যাজিউম করা যায় যে রাইট আনসারটা কি। আচ্ছা নেক্সট, এখন হয়েছে কি সমকোণী কি হইতে পারে, চলো ওইটাও একটু যাচাই করে দেই। সবসময় যে হবে এমন না, বাট হইতে পারে কিনা খেয়াল করো তো, এমন কি হইতে পারে না। এই যে এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, দেখো তো লব্ধিও এই দিক বরাবর গেছে, আবার এই যে বিসি রেখা এটাও কি করছে কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এটা কি হবে ব্যাস হবে, আর তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। ঠিক আছে, পসিবল। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। বেশ আমি বলবো যে বেশ কি বলা যায় সুন্দর একটা ম্যাথ। ওকে,
এবং এই ধরনের ম্যাথ বা এই ম্যাথটাই বারবার প্র্যাকটিস করবা, ভালো করে চিন্তা করবা যে অ্যাকচুয়ালি এখানে কি ঘটছে। ঠিক আছে, ওকে, তাহলে চলো একটু সামনে আগে। এখন খেয়াল করো, কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের যদি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে কি করে, 1/3 বিভক্ত করে। বলদের অন্তর্গত কোণ এবং লব্ধির মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা খুবই কমন একটা ম্যাথ, ইন্টারভিউ করে থাকতে পারো। তো চলো আমরা দেখি এখানে অ্যাকচুয়ালি কি ঘটছে। ঠিক আছে, এখানে কি ঘটছে আমরা একটু দেখে ফেলি। ওকে, খেয়াল করো কি হয়েছে। এই যে এখানে দুইটা ফোর্স আছে, একটা পি আর একটা হইলো কিউ। আশা করি এটা যথেষ্ট মোটা দেখা যাচ্ছে। ওকে, সো কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে কি করে, 1/3 অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। ঠিক আছে, তাইলে আমরা এখানে একটা কাজ করব, 1/3 ভাগ করে, তো কই গেল, বাঁকা হয়ে গেছে। ওকে, সো এটা কালার একটু ডিফারেন্ট করে দিচ্ছি। ওয়েট, তো ওইখানে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে 1/3 ভাগ করে। তাইলে এখন আমরা একটা কাজ করব, খেয়াল করো কি বলছে, কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ, পি প্রথমে বলছে এই যে পি, এরপরে হইলো কিউ মানে দুটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে, এই যে অ্যাঙ্গেলটাকে কি করছে, অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। ঠিক আছে, 1/3। সো দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটাকে আমার 3 ভাগ করতে হবে, আর এই অংশ হবে 1 ভাগ, আর এটা হবে কি হবে, এখানে হবে 2 ভাগ। ওকে, আর আমি এটাকে বলবো ফলো দ্য ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন যেভাবে বলছে তুমি ছবিতে ওইভাবে প্রকাশ করবা। ঠিক আছে, তুমি এখানে পি লিখলা, কিউ লিখলা। ওকে, দেন তুমি এখন কি করে দিলা, যে ওইটাকে তুমি আলফা বানাইলা আর এটাকে 2 আলফা বানাইলা। ঠিক আছে, এটা তো বলে নাই পি ও কিউ এর মানে দুটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। সো পি যেহেতু আগে আছে, তো তার রেসপেক্ট আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা, সো নেক্সট এখন খেয়াল করো কি বলছে, বলদের অন্তর্গত কোণ এবং আচ্ছা পি, তাহলে অন্তর্গত কোণ পি আর কিউ এর মাধ্যমে বের করতে হবে, বোঝা যাচ্ছে। দেখি এখানে 10, 20, 30 কিছু দেয়া নাই। ওকে, সো আমাদের অন্তর্গত কোণ এবং লব্ধির মান পি আর কিউ এর মাধ্যমে বের করতে হবে। তাহলে চলো একটু করি, দেখি কি হয়। খেয়াল করো এখানে যেহেতু পি আছে আর এখানে যদি অ্যাঙ্গেল আছে, তাহলে আমরা কি করব, বলের সাইন সূত্র অ্যাপ্লাই করব, তাই না? আর তো কোনো অপশন নাই। তাইলে খেয়াল করো এখানে পি আছে, মানে সবচেয়ে সহজ অপশন এইটাই। ঠিক আছে, সবচেয়ে সহজ অপশন এইটাই। তো খেয়াল করো পি ডিভাইডেড বাই সাইন 2 আলফা। কেন, পি ছাড়া কি আছে, পি আর কিউ আছে, সরি কিউ আর আর আছে। ঠিক আছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, 2 আলফা। দেন এইখানে কি কিউ, সো কিউ ছাড়া কি আছে, সাইন আলফা। কিউ ছাড়া আছে পি আর আর, তাদের মধ্যবর্তী কোণ হইলো আলফা, তাহলে আমি আলফাটা সাইনের কোলে বসাই দিছি। নেক্সট এখন দেখো এখানে আছে আর বা লব্ধি ছাড়া আর কোন দুইটা বল আছে, পি আছে কিউ আছে। ওকে, সো তাদের মধ্যবর্তী কোণ হইলো 3 আলফা, সাইন 3 আলফা। নেক্সট এখন চিন্তা করো, দেখো আমরা প্রথমে এটা নিয়ে একটা সম্পর্ক স্থাপন করব, তারপরে আমরা যেটা করব এই অংশ নিয়ে একটা সম্পর্ক স্থাপন করব। ঠিক আছে, তাহলে চলো একটু করে ফেলি। এই অংশ নিয়ে যে সম্পর্কটা স্থাপিত হয় সাইন 2 আলফা, এই দেখেই তো বোঝা যাচ্ছে কি হবে। তারপরে তোমাদের জন্য করে দিচ্ছি সাইন আলফা কজ আলফা, ওই দেখা যায় কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, সাইন আলফা কাটা। তাইলে 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 আমার কি দরকার, অন্তর্গত কোণ, এখান থেকে বের হয়ে যাবে অন্তর্গত কোণ। তাহলে একবারে করি, দেখো কজ আলফা ওই পাশে নিলাম। নেক্সট টাচ করলে এখানে দাগ বসে যায়, প্যাথেটিক। খেয়াল করো, সো কজ আলফা, তাহলে এখানে কি আছে, পি ডিভাইডেড বাই 2 কিউ। তাহলে আলফা ইকুয়াল টু কত পাবো, cos ইনভার্স p ডিভাইডেড বাই 2q। এখন একটা কিন্তু আছে, কিন্তুটা কি, কিন্তুটা হইলো এটা মধ্যবর্তী কোণ হলো 3 আলফা, আমি বের করছি আলফা। ঠিক আছে, সাবধান থাকবা, অনেকেই আসলে ওই যে এমন একটা অপশন থাকে। ঠিক আছে, যদি এটা বাই এনি চান্স এমসিকিউ তে দিয়ে দেয়, এমসিকিউ তে দিলে দুইটা দেওয়ার কথা না, একটাই দিবে না, একটা কোশ্চেনই চাইবে, দুইটা লব্ধিও চাইবে, আবার অন্তর্গত কোণ চাইবে। আমার মনে হয় না এটা করবে, এত জ্বালাবে না তোমাদের। সো অনেকেই হয় কি আবেগের বসে ওরা কি করে, এটাই আলফা পাইছে তো, ওই যে এটা মাথায় অবচেতন মন। হ্যাঁ,
সো অবচেতন মনে সে কি করে যে মধ্যবর্তী কোণ সে সবসময় দেখে আসছে এটা আলফা, তাই না? তো তুমি এখানে আলফার ভ্যালু বের করছো এবং রাইট আনসারে দেখবে এই একটা অপশন আছে। আরেকটা অপশন আছে, সেটা হইল 3। এখানে এই যে 3 যদি আমি গুণ করে দিই, তারা একটু জায়গা করে দিই, এত কিপটামি কেন করতেছি, এত দেখো কত ভালো টেকনোলজি, তারপরে যদি এত কিপটামি করি তাহলে হবে? তাহলে এখানে কি দিব, এখানে 3 দ্বারা গুণ করবো, এখানে 3 দ্বারা গুণ করে দিব, রাইট আনসার হবে এটা, মধ্যবর্তী কোণ 3 cos ইনভার্স p/2q। শেষ। আচ্ছা, এখন আমরা আসি লব্ধির দিকে, ঠিক আছে? চলো, এবং লব্ধিটাও কি করতে হবে, পি আর কিউ এর মাধ্যমে বের করতে হবে। আলফা টালফা বা অন্য যদি কোনো ভেরিয়েবল আমরা নিয়ে আসি, এটা কিন্তু এখানে বসানো যাবে না, ঠিক আছে? ওকে, তাইলে খেয়াল করো, এখানে একবারে করি, আর আর ইকুয়াল টু কি পাবো, এই জায়গায় কি আছে, কিউ, নিচে হইলো সাইন আলফা। আচ্ছা, সাইন 3 আলফা মানে কি, 3 সাইন আলফা, 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। ওকে, আশা করি সবাই এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তাইলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে ক্যালকুলেশনটা শেষ করে দেই। কিউ সাইন আলফা কাটা, আর এখানে হবে 4 সাইন স্কয়ার আলফা। ঠিক আছে, আমি শর্টে করছি, বুঝো। যদি এটা মানে ক্লিয়ারলি বুঝে না থাকো, আরেকবার একটু বলি। এখান থেকে সাইন আলফা, এখান থেকে সাইন আলফা কমন নেওয়া যায়, ওই যে সাইন আলফা কমন নিয়েছে, এখানেও আছে এখানেও আছে, পরে কাটাকাটি করে ফেললাম, ঠিক আছে? তো এখানে কি আছে, শুধু 3, আর এখানে কি হবে 4 সাইন স্কয়ার আলফা। খুবই সিম্পল, খুবই সুন্দর। ওকে, কিন্তু এখন কথা হয়েছে কি, ওই যে আলফা, আলফা তো আমাদের প্রশ্নে ছিল না, এটা তো আমাদের মনের মাধুরী মিশায় আমরা কি করছি, এখানে যোগ করছি। সো এটা রিপ্লেসমেন্ট কি হবে, এটা নিয়ে এখন চিন্তা করতে হবে। খেয়াল করো, সাইন স্কয়ার আলফা আমরা মানে এখানে আছে, বাট আমরা তো কজ আলফা কত হয় এটা জানি। ওকে, কজ আলফা কত হয় এটা তো আমরা জানি। তাহলে এখন একটা কাজ করব, খেয়াল করি, এখানে এখানে একটু সুন্দর করে ক্যালকুলেশন করি, দরকার হলে এখান থেকেও করা যাবে, বাট এখান থেকে আমার মনে হয় হয়ে যাওয়ার কথা, দেখি মনে মনে একটু করি। হ্যাঁ, সো এখানে কি হবে বুঝো, 3 - 4 সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার আলফা মানে 1 - cos স্কয়ার আলফা, 1 × 4 মানে, আর এখানে কি 1 × -4, ঠিক আছে, 1 × -4, তাহলে -4 এখানে আছে, আর এখানে +3, তাহলে এখানে কি থাকবে, -1 থাকবে। নিজে করো, ঠিক আছে, যোগ বিয়োগ আমার উপরে রিলাই করো না, তারপর আমি দেখাই দিয়েছি, এই ক্যালকুলেশন গুলা মানে এত টাইম কনজিউম করলে হবে না। নেক্সট, এখানে কি আছে দেখো, আমরা ওইখানে কি পাবো, 1 - cos স্কয়ার আলফা, তাই না? সো সামনে আমি এখানে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সো আমি এখানে পাচ্ছি 4 cos স্কয়ার আলফা। যদি কারো সন্দেহ থাকে, ওকে, যদি কারো সন্দেহ থাকে তোমরা নিজ দায়িত্বে আরেকবার ক্যালকুলেশন করতে পারো, তোমাদের ইচ্ছা। ওকে, দেন এখন খেয়াল করো, আমি তো cos আলফার ভ্যালু জানি, ঠিক আছে, আমি তো cos আলফার ভ্যালু জানি, তাহলে এখানে স্কয়ার করে দিলে p স্কয়ার ডিভাইডেড বাই 4 × 4 কি আছে, q স্কয়ার -1। সো এটা কাটা, তাহলে q × p স্কয়ার - q স্কয়ার -1। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। গুণ করলে আবার কিউ কিউ কাটা যাবে, দরকার নাই, থাকুক এমনই, রিটেনে তো এমসিকিউ তো আর না। ওকে, সো আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। ওকে, তাইলে আমি একটু সামারাইজ করি, আমরা কি করছি প্রথমে, এই ধরনের ম্যাথ আসলে আমরা কি করব, আমরা জাস্ট একটাই কাজ করব, সেটা হইলো যা বলছে এটা আগে পিকচারাইজ করব, ঠিক আছে, ইমাজিন করব, দেন আমরা কি জানি ওইটা অ্যাপ্লাই করে দিব, সামনে আগাইতে হবে, ভয় পাইলে চলবে না, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই যে চিন্তা ভাবনা পরীক্ষার হলে কি প্রথমে করবা না, এই ধরনের ম্যাথ যেহেতু আসার সম্ভাবনা আছে, তাহলে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে, সারাদিন কিন্তু নাই। আচ্ছা, নেক্সট আমরা এখন এই ম্যাথটা একটু করবো, দেখি। পরস্পর আলফা গুণে ক্রিয়ারত পি ও কিউ মানের দুটি বলের লব্ধির মান √3q, ভালো, শুনে খুশি হইলাম, এবং তা পি এর ক্রিয়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? দেখাও যে পি ইকুয়াল টু কিউ অথবা পি ইকুয়াল টু 2q। চলো দেখি, আমরা একটু ছবি আঁকি। সো ওয়েট, মানে আমার যেহেতু এইখানে বিল্ট ইন তীরওয়ালা রেখা আছে, তাহলে আমি কিপটামি কেন করবো বলো? ওকে, সো এইখানে আমি কি দিচ্ছি, কি বলছে হইলো পরস্পর আলফা কোণ, তাই তো? সো ওই দেখা যায় পি, ওই আমাদের কিউ। ওকে, আর কিছু কি আছে, আর আছে হইলো লব্ধি, লব্ধি কি করছে, পি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ভালো কথা, শুনে খুশি হইলাম। সো ওকে, নেক্সট, এখন এখানে কি বলছে, পি আছে, ওই দেখা যায় কিউ, ওই আমাদের আর, এটা কত,
এটা হলো 30 ডিগ্রি। ওকে, আর কিছু বলছে? হ্যাঁ, লব্ধির মান দেয়া আছে যেটাকে আমরা আর ধরছি, এটা হলো √3q। ঠিক আছে, আর পি এর সাথে 30 ডিগ্রি কোণ, পি ইকুয়াল টু কিউ অথবা পি ইকুয়াল টু 2q, এটা প্রকাশ করতে হবে। এখন ধরো তোমার এটা মানে বের করতে পারতেছ না, সো উল্টা ক্যালকুলেশন করো। পি ইকুয়াল টু কিউ কখন আসবে? যখন পি মাইনাস কিউ এই ফর্মে থাকে। আবার এটা কখন আসবে? পি মাইনাস 2q এই ফর্মে থাকে, ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এই লাইনটা যদি পাও তখন এই একই সাথে তুমি বলতে পারো পি ইকুয়াল টু কিউ হবে অথবা পি ইকুয়াল টু 2q হবে। ঠিক আছে, রিভার্স ক্যালকুলেশন করে এটা কোথা থেকে আসে, এটা কোথা থেকে আসে। ঠিক আছে, সো হয়তো এটা হিন্টস পাইতে পারো। দেখো, এটা একটা ওয়ে বললাম। এখন আমরা এখানে আসি, এটা খুবই সিম্পল একটা ম্যাথ, তো চলো এটা করি। সো এটা যদি কিউ হয়, এটাও কিউ হবে, তাই না? আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, cos 30 ডিগ্রি কোসাইন সূত্র অ্যাপ্লাই করে দিব। cos 30 ডিগ্রি, হ্যাঁ, অপোজিটে কি আছে? কিউ আছে, মাইনাস কিউ স্কয়ার। আর এখানে কি হবে? এটাকে স্কয়ার করলে 3q স্কয়ার, আর এখানে হইলো পি স্কয়ার, আর নিচে কত হবে? 2√3qp। ওকে, এই দুটো গুণ করে দিচ্ছি নিচে ইনটু 2, আর এটা অপোজিটে ছিল কিউ স্কয়ার করছে, আর দুটো পাশের যে সাইড আছে তাদের স্কয়ার করে যোগ করে দিচ্ছে। আশা করি বুঝতে পারছো কোসাইন সূত্র এখানে। সো এটা কত? এখানে এটা হবে √3/2। এটা যদি ওই পাশে চলে আসে 2√3qp, আর এখানে কত? এটা হলো 2q স্কয়ার প্লাস পি স্কয়ার থাকুক। আচ্ছা, তাহলে 2 কাটা, এখানে হলো 3qp, এটা হলো 2q স্কয়ার। আমার মনে হয় এটা হয়ে গেছে। এখন এটা কি করতে হবে? ওই যে মানে যদি আটকায় যাও আর কি, হয় না অনেক সময় যে এখান থেকে কি হবে, হবে কি হবে না, এত সময় হার্টবিট বেড়ে যায়, তাই না, টেনশন বেড়ে যায়। তো তখন আমরা কি করতে পারি? যে ব্যাকট্রেস কাজে লাগে, ওয়ে। যাই হোক, তাহলে এটা নিয়ে একটু সামনে আগে কি লেখা যায়? এখানে লেখা যাবে পি স্কয়ার মাইনাস 3qp, তারপরে কি আছে? প্লাস 2q স্কয়ার ইকুয়াল টু 0। এখন আমি আসলে আটকাই গেছি তো, হ্যাঁ, এটা কেমন হবে? আমি পারি না। হ্যাঁ, এই যে আটকাই গেছে, কি করা যায় এখানে? তুমি ওইখানে তাকাও, পি মাইনাস 2q। ঠিক আছে, পি মাইনাস কিউ। আমরা যদি এই কাজটা করি, পি স্কয়ার মাইনাস কিউপি, আর এখানে হইলো 2qp। ঠিক আছে, যেহেতু 2q স্কয়ার আছে, এটার সাথে রাখলাম আর কি। যাই হোক, উল্টাটা করলেও যে মানে হবে না এমন না, হবে। সো পি পি কমন নিলে পি মাইনাস কিউ এখানে আছে, আর এখানে কি নিলে হবে? সো এখানে 2q স্কয়ার মাইনাস 2q স্কয়ার যদি আমি নেই, তাহলে এখানে আমি কি পাবো? ওয়েট, আচ্ছা, ঠিক কিউ স্কয়ার তো নেওয়া যাবে না, আবেগের বসে কিউ স্কয়ার নিয়ে ফেলছিলাম, এটা তো করা যাবে না। তাহলে এখানে কি হবে? 2q নিব, আরে হয়ে গেছে তো। সো পি মাইনাস কত দেখি? কিউ, শুধু কিউ। ভালো করে দেখো, হয়ে গেছে তো, হ্যাঁ। সো এখানে একটা আইডিয়া পাবা, ওকে, যে উল্টা আসছে যখন প্রমাণের কথা বলে এটা দেখাও এটা দেখাও, তখন তুমি যদি মানে না বুঝো যে কি প্রসেস আগাইলে মানে আমার সঠিক সমাধানটা পাওয়া যাবে, ইজি হবে, তখন তোমার জন্য একটা প্রসেস হইলো ব্যাক ট্রেস, উল্টা আসো, উল্টা আসো। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি পি মাইনাস কিউ। যদি আমি এখানে কমন নিই, আমার কিউ গুলো থিটা হয়ে যাচ্ছে কেন? তোমরা তো মনে মনে দোষারোপ করবা। ওকে, সো এটা কিউ, আর এখানে কি পি মাইনাস 2q ইকুয়াল টু 0। তাহলে এখানে কি লেখা যায়? পি ইকুয়াল টু কিউ এবং অথবা, এবং না সরি, অথবা কি হবে? পি ইকুয়াল টু কিউ হবে অথবা পি ইকুয়াল টু 2q হবে। ঠিক আছে, খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। আশা করি তোমরা এই ম্যাথটা এনজয় করছো। ওকে, তাহলে চলো একটু সামনে আগে। খেয়াল করো, এখন আমরা টাইপ 6 নিয়ে কথা বলবো। ওকে, এখন আমরা টাইপ 6 নিয়ে কথা বলবো। কি বলছে এখানে? 2 বা ততোধিক বলের লব্ধির মান সরাসরি নির্ণয়ের সূত্র এবং লম্বাংশ উপপাদ্য। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। খেয়াল করো, আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখি, ডিউতে একবার আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 2বার আসছে। ওকে, রিটেনে এখনো আসে নাই, বাট সামনে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট টাইপ। ওকে, বাট এই যে 2 1 একটা স্টার কম দেখে অবহেলা করো না, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। 2 বা ততোধিক বলের লব্ধির মান সরাসরি নির্ণয়ের সূত্র। হ্যাঁ, এখানে কি বলছে? দুটি বল থাকলে কি হয়, এটাও তো অলরেডি আমরা দেখছি, নতুন কি? চলো এটা একটা ডিফারেন্ট ওয়েতে আমরা একটু সলভ করি। হ্যাঁ, আমরা জানি যে এখানে কি আছে? লব্ধি ইকুয়াল টু কি? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা তো জানি, তাই না? আচ্ছা, আমার যদি এখন একটু মনে ক্ষয়ের জন্মায় যে আমরা কি করব, এই যে আর লব্ধি ভেক্টরটাকে নিজের মধ্যে ডট গুণ করব। ওকে, তাহলে এখানে কি লিখবো?
পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এর সাথে ডট গুণ হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, শেষ। আচ্ছা, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে? পি ভেক্টর ডট কিউ পি ভেক্টর, মানে কি হবে? পি ভেক্টর ডট কিউ ভেক্টর, এরপরে কিউ ভেক্টর ডট পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট কিউ ভেক্টর। আচ্ছা, এখন এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় পি স্কয়ার। পি ভেক্টর এবং তার নিজের সাথেই, হ্যাঁ, ডট গুণ করলে কি হবে বলতো? এখানে অ্যাঙ্গেল, মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 0, cos 0 ইকুয়াল টু কত? 1, ঠিক আছে? সো এগুলো তুমি জানো কি হবে, এখানে পি স্কয়ার পাওয়া যাবে। সিমিলারলি এখানে কি পাওয়া যাবে? এটাকে এইভাবে লিখে দিচ্ছি আর ভেক্টর, বাট এইখানে লিখে দিচ্ছি আর স্কয়ার। আচ্ছা, এখানে কি হবে? পি কিউ, মধ্যবর্তী কোণ কত? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হইলো আলফা। নেক্সট এটা কি হবে? এটা হইলো কিউ পি কস আলফা, এটা হবে কিউ স্কয়ার, শেষ। নেক্সট এখানে একটু আসি, খেয়াল করো। এখন দেখো আলটিমেটলি এটাকে কি লেখা যায়? আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস এটাকে কি লেখা যাবে? 2pq cos আলফা। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন দেখো, এখন আমরা একটা কাজ করব, হ্যাঁ, এই যে লব্ধির বর্গ, এই যে লব্ধির বর্গ, এটা কি এইভাবে লেখা যায় না? যে আমার কাছে যে বলগুলা ছিল, আমার কাছে শুরুতে যে বলগুলা ছিল, ফোর্স ছিল, তাদের একটা একটা প্রতিনিধি হলো পি। কিউ দিতে পারো, অন্য কিছু থাকলে অন্য কিছু দিতে পারো, ঠিক আছে? সো এখানে পি আর কিউ এর মধ্যে পি দিচ্ছে, আমার ইচ্ছা। ওকে, সো ওই বলের বর্গ করব, দেন এই ধরনের যতগুলো বল আছে তাদের বর্গ করার পরে সামেশন করে দিব। প্রথম হলো এইটা। নেক্সট খেয়াল করো, এটা কি বুঝায়? এই অংশটুকু বুঝাইতেছে পি আর কিউ এর ডট, ঠিক আছে? এখানে লিখে দিলাম পি আর কিউ ভেক্টরের কি হবে? ডট গুণ। ওকে, নেক্সট খেয়াল করো, পি আর কিউ ভেক্টরের ডট গুণ ইনটু কত? 2। সো আমি এখন একটু সামারাইজ করি, খেয়াল করো। এখন এখানে দুইটা বলের কথা আমি বলছি, এখানে শুধু দুইটা বল না, আমরা চাইলে 2টা, 3টা, 4টা, 5টা, যতগুলা বলই আমরা কি করব? একটা কণার উপর অ্যাপ্লাই করব, তার লব্ধির মান এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো, ঠিক আছে? সো এটা কি বোঝায়? ধরো 3টা বল, এই যে এখানে আছে, ধরো 3টা বল, তো 3টা বলের ক্ষেত্রে এই সূত্র কি হবে? লব্ধি কত? এখানে কি আছে? পি কিউ আর। এখানে আবার 3টা বল, একটাকে বলা হয়েছে পি, একটা হলো কিউ আর একটা হলো আর, তাহলে এটাকে আমি দিয়ে দিচ্ছি এফ, ঠিক আছে? তাহলে এই যে লব্ধির বর্গ এফ স্কয়ার ইকুয়াল টু কি হবে? যে 3টা বল দেয়া আছে, 3টা বল কি? পি তার বর্গ, কিউ তার বর্গ, আর তার বর্গ করে কি করছি? সামেশন করে দিচ্ছি। ওকে, তাহলে এইটা আমার হয়ে গেল। নেক্সট কি করব? এই যে দুইটা দুইটা করে আমি ডট গুণন করব, ঠিক আছে? পি আর আর এর ডট গুণন, পি আর আর এর ডট গুণন করলে কি হবে? পি আর কস কত? গামা, সামনে দিয়ে দিব 2, ঠিক আছে? নেক্সট খেয়াল করো, এখানে কি হবে? পি আর কিউ এর ডট গুণন করব কস আলফা, আর সামনে দিব 2। নেক্সট কি হবে? এখানে হবে কিউ আর আর তার ডট গুণন কজ আলফা, সরি এখানে বিটা ছিল, দুঃখিত, এটা কি ছিল? এটা বিটা, ঠিক আছে? এখানে বিটা দিয়ে দিচ্ছি, এই যাও বিটা, ঠিক আছে? দেখো, ওকে, আমরা অনেক ইজিলি কি করতে পারি? 3টা, 4টা, ওকে, অসংখ্য বলের ক্ষেত্রে তার লব্ধির ভ্যালু কেমন হবে, জাস্ট একটা সিম্পল একটা সূত্র দিছি এখানে, এই সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? এটা ওয়াও সূত্র। ওকে, সো চলো এখন আমরা দেখি n সংখ্যক বলের ক্ষেত্রে কি হয়। n সংখ্যক বলের ক্ষেত্রে আমরা কি করব? সেম, খেয়াল করি এখানে লব্ধি হলো এটা এফ। ওকে, ইনিশিয়ালি যে ফোর্স গুলো ছিল পি কিউ আর এস, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমি এখানে কি বলতে পারি? খেয়াল করো, যতগুলাই ফোর্স হোক, যতগুলাই ফোর্স হোক, আমরা এখানে কি করব? যেমন এখানে লেখা যাবে এফ স্কয়ার ইকুয়াল টু কি হবে? লাইক এখানে পি স্কয়ার কিউ স্কয়ার, ওকে, আর স্কয়ার এস স্কয়ার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দেন এখানে যেহেতু 2 গুণ করতে হবে, 2 বাইরেই রাখি, এত বারবার লেখার দরকার নাই। প্রথমে কি করব? পি কিউ এর ডট গুণন, মধ্যবর্তী কোণ জানা লাগবে, দেন কিউ আর, দেন আর এস, দেন এসপি, 4টা হবে, ঠিক আছে? সো এইভাবে দুইটা দুইটা করে, ওয়েট, এখানে দুইটা দুইটা করে নিব, তাই না? পি কিউ নিলাম, তাহলে এখানে কি হবে? 4c2, তাই না? 4টা আছে, আমি এখানে দুইটা দুইটা করে বাছাই করব, যতগুলা সম্ভব ততগুলা। আশা করি সবাই বুঝতে পারছো। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, পি
আর এখানে কি আছে ওয়েট পি, আর এখানে কি আছে, এখানে হইলো কিউ, পি আর কিউ এর ডট, তারপরে সিমিলারলি পি আর আর এর ডট। এইভাবে আমরা কি করব, ডট গুণন করতে থাকবো, ঠিক আছে, এবং মধ্যবর্তী কোণ এখানে জানা লাগবে। আশা করি সবাই বুঝতে পারছো যে আইডিয়াটা কি। ওকে, তো চলো একটু সামনে আগেই দেখি এটা অ্যাপ্লাই করতে পারি কিনা। ওকে, মানে এটা অ্যাপ্লাই করলে আসলে আমাদের জীবনটা সহজ হয়ে যায় কিনা, এটা আসলে দেখার বিষয়। চলো খেয়াল করো, তার আগে আমরা একটু লম্বাংশ উপপাদ্য সম্পর্কে একটু জেনে নিই। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কি বলছে খেয়াল করো, এখানে দেখো, এখানে একটা ফোর্স দেয়া আছে, ফোর্স হলো এফ, ঠিক আছে। এটাকে আমরা অনুভূমিক বরাবর, ওকে, এবং উলম্ব বরাবর তার অংশ আমরা একটু বের করে নিব, ঠিক আছে, উপাংশ আমরা বের করে নিব। এখন খেয়াল করো, এখানে ধরলাম এটা আলফা, তাহলে এই বরাবর তার মানে অবিলম্ব কেমন হবে, এফ কজ আলফা, এটা আমরা জানি, ঠিক আছে। আর উপাংশ বের করার জন্য আমি কি করব, এই বরাবর একক ভেক্টর তার সাথে গুণ করে দিব। ওকে, যাই হোক, এটা আমার এখন বিবেচ্য বিষয় না। আর এটার উলম্ব, খেয়াল করো, উলম্ব অংশ আমি এখানে কিভাবে পাবো, এটা হবে এফ সাইন আলফা, এবং যদি উপাংশ আমার বের করতে চাই এই বরাবর একক ভেক্টর গুণ করে দিলেই হবে। আচ্ছা, এখন সেম এখানে খেয়াল করো, এটা হইলো ও, এটা হইলো এক্স, এটা হইলো এক্স ড্যাশ, এটা হইলো ওয়াই, এটা ও, এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে, ডিরেকশনের জন্য দিলাম। এখন কি হয়েছে, এই সিনারিওটা কি বুঝায়, সে বুঝাইতেছে যে ও একটা কণা, তার উপরে এখানে পি ভেক্টর, পি ফোর্স এবং কিউ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তাদের লব্ধি পাওয়া গেছে আর, ঠিক আছে। যদি এমন হয়ে থাকে, মানে লম্বাংশুর উপপাদ্য কি বলে খেয়াল করো, একটা দিক বরাবর, একটা সার্টেন দিক বরাবর বলদ্বয়ের মানে পি আর কিউ এর কি হবে, উপাংশ, উপাংশ সমষ্টি কার সমান হবে, লব্ধির উপাংশের সমান হবে, ঠিক আছে, লব্ধির উপাংশের সমান হবে। তো আমরা জাস্ট এখানে মান নিয়ে কথা বলতেছি, ঠিক আছে, ভেক্টর না। তো খেয়াল করো, এখানে আমি কি করব, ও এক্স বরাবর, ও এক্স বরাবর অথবা ও ওয়াই বরাবর, সমস্যা নাই, ও এক্স বরাবর ধরলাম এটা আলফা, এটা হইলো বিটা, আর এটা হইলো থিটা, আর এর সাথে যে কোণ উৎপন্ন করছে, তাহলে ও এক্স বরাবর পি এর যে উপাংশ কি হবে, পি কজ আলফা প্লাস কিউয়ারটা কি হবে, কিউ কজ বিটা, আর আরেকটা কি হবে, আর কজ থিটা, শেষ, ইকুয়েশন 1। আশা করি বুঝতে পারছো। তারপরে একটু সামনে আগাই, ও ওয়াই বরাবর, এই ক্ষেত্রে আমরা কি পাবো, আমরা জাস্ট একটাই কাজ করব, কজের জায়গায় সাইন বসাই দিব, ঠিক আছে, এত কিছু দেখবো না, কজের জায়গায় জাস্ট কি করব, সাইন বসাই দিব, শেষ। ওকে, এবং এর মাধ্যমে দেখবে যে অনেক সমস্যারই সমাধান হয়ে যাচ্ছে। তাহলে চলো একটু সামনে আগাই। খেয়াল করো, এখন লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে আমরা কি করব, এন সংখ্যক, একটা না, দুইটা না, তিনটা না, আমরা এন সংখ্যক, 100টা, 1000টা, 1,00,000 কোটি, ওকে, ফোর্স যখন একটা নিরীহ কণার উপর অ্যাপ্লাই করা হবে তখন তার লব্ধি কি হবে এটা একটু জেনে নিব। খেয়াল করো, এটা হলো P1, ওই দেখা যায় P2, ওই আমাদের P3, আর এটা হইলো P4, ওকে, আর এই দেখা যায় আমাদের লব্ধি। আচ্ছা ওয়েট, এখানে এই ছবিটা কি না, এরপর খুবই সুন্দর একটা টপিক আছে, আগে এটা শেষ করি। সো খেয়াল করো, এটা হলো θ1, θ1 দিব না, এটাকে α1 দেই, ওই দেখা যায় α2, ওই দেখা যায় তিনটা ফোর্স তাতে না, যাই হোক, সো α3, আর একটা কাজ করব, এই যে অ্যাঙ্গেলটুকু আছে এটা হইল থিটা দিয়ে দিব, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে তার লব্ধির মান কি হবে এটা আমরা একটু বের করার চেষ্টা করব, এবং তার দিকটাও বের করার আমরা চেষ্টা করব। খেয়াল করো, প্রথমত দেখো তো, P1 এর, P1 ফোর্স বরাবর এভাবে লিখে দিই, P1 বরাবর কি হয় এটা একটু যাচাই করার চেষ্টা করি, ঠিক আছে। P1 বরাবর কি হবে, লম্বাংশ উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে কি হবে, খেয়াল করো, P1 বরাবর যদি লম্বাংশ উপপাদ্য আমরা প্রয়োগ করি তাহলে এটাকে আমি লিখে দিচ্ছি কত, ওয়েট, এটাকে আমি লিখে দিব এই যে লব্ধির P1 বরাবর যে উপাংশ আর cos থিটা, আর এখানে কি হবে, P1 এই দিকেই তো আছে cos 0 ডিগ্রি, আর এখানে কি হবে খেয়াল করো তো, P2 এর ক্ষেত্রে, ও আচ্ছা P2 তো আমি এখানে ধরেই নাই, হায় হায়, খেয়াল করো যে আমরা এখানে একটা মিস করে ফেলছি, একটা অ্যাঙ্গেল দেয়া মিস করে ফেলছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, দিয়ে দিচ্ছি। দেখো, এই অংশটুকু α1 দিছি, তো তাহলে এইটার আমি দিয়ে দিচ্ছি α2,
এটা হলো আলফা 3, এই যে আলফা 4। আমার কেমন জানি লাগতেছিল যে 4টা ফোর্স, আমি এখানে 3টা অ্যাঙ্গেল পাইছি, কেমন না? ওকে, সো এইখানে যেটা হবে দেখো, এইখানে আমরা যেটা পাবো, ওয়েট, আচ্ছা এখানে তো ছোট করে আলফা 1 দেয়া আছে, ঠিক আছে। ওহো, এটা তো 0 ডিগ্রি বরাবর, না না ঠিক আছে, ঠিকই কাজ করছিলাম, বাট এই জায়গাতে এটা একটু অমিট করে দিচ্ছি, এটা অমিট করে দিচ্ছি, এটা অমিট করে দিচ্ছি, দুঃখিত। সো খেয়াল করো, আলফা 1, আলফা 2, এটা হলো আলফা 3, ঠিক আছে। ওকে, এখন আসি। সো P1 এদিক বরাবর তো তার অ্যাঙ্গেল হলো 0। P2 এর ক্ষেত্রে আমি কি পাবো? P2 cos আলফা 2 থাকুক, ঠিক আছে। ওকে, আলফা 2 না আলফা 1, আলফা 2 না কি হবে, আলফা 1 হবে, যেমন আছে তেমন, ঠিক আছে। সো আলফা 1 এটা হলো P3 cos আলফা 2, কই গেল P3, এইখানে যে আলফা 2, এরপরে কি হবে 4 আলফা কত 3। আচ্ছা, এটাকে আমি নাম দিচ্ছি আর এক্স, ঠিক আছে। জাস্ট এখানে ধরো P1 P2 এগুলো বল তো দেয়া থাকবে, অ্যাঙ্গেলটাও দেয়া থাকবে, ঠিক আছে। সো ক্যালকুলেশন করে আমি যারা পাচ্ছি এটাকে আমি নাম দিলাম আর এক্স। সিমিলারলি আর P1 এর লম্ব বরাবর, P1 এর লম্ব বরাবর আমি যদি কিছু পাই, সেটা কি হবে আর সাইন থিটা, ঠিক আছে। উলম্ব উপাংশ কত হবে, এই যে P1 সাইন দিয়ে দিলাম 0 ডিগ্রি, এইভাবে সেম করতে করতে আলটিমেটলি আমি কি পাবো, আর ওয়াই পাবো। জাস্ট কজের জায়গায় কি বসাবো, কজের জায়গায় জাস্ট আমি কি বসাবো, সাইন বসাই দেবো, তাইলেই হবে। আমার কথা হয়েছে ক্যালকুলেশন করলে কিছু একটা মান হবে, অপু 10 20 30 কিছু একটা হবে, তাই না? সো ওই দুটা মান নিয়ে এখন একটু কাজ করি, খেয়াল করো। আমরা এখানে কি পাচ্ছি, আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এই দুইটা মান আমার কাছে দেয়া আছে, আমি তাদের স্কোয়ার করে দিব। খেয়াল করো, এটা ইকুয়াল টু কত, আর কস থিটা, ঠিক আছে। তাহলে এখানে আলটিমেটলি হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, নেক্সট এখানে কত আছে, আর ওয়াই ইকুয়াল টু কত হবে, আর সাইন থিটা, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাইলে আর স্কোয়ার ইকুয়াল টু, আর স্কোয়ার যদি কমন নিয়ে ফেলি তাহলে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কত হবে, 1 হবে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে, আর এক্স হোল স্কোয়ার আর ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে। সুতরাং আর ইকুয়াল টু কত পাওয়া যাবে, আর ইকুয়াল টু পাওয়া যাবে রুট ওভার আর এক্স হোল স্কোয়ার প্লাস আর ওয়াই হোল স্কোয়ার। সো এই প্রমাণ দেখে মনে করো না যে এই সংক্রান্ত মেথড অনেক বড় হবে। ওকে, লাস্ট টাইম একটা আউটকাম বলে দিব, ওইভাবে তোমরা অ্যাপ্লাই করবা। এখন আমরা বের করি তার দিক, থিটার ভ্যালু কত। খেয়াল করো, এই কাজটা কি করা যেত না, দেখো এই যে ইকুয়েশন 1 মানে প্রথমটা আর দ্বিতীয়টা ভাগ করে দিই না, উল্টা করি, দ্বিতীয়টা ডিভাইড বাই প্রথমটা করি, ঠিক আছে। দেখো এখানে কি পাওয়া যায়, একটু কালার চেঞ্জ করি, কেমন জানি বোরিং লাগতেছে। সো এখানে কি আছে, এটা হইলো আর সাইন থিটা which is আর ওয়াই, ভালো করে দেখো উপরে। আর এখানে কি আছে, আর cos থিটা which is আর এক্স, আর কাটা, তাইলে এখানে হবে tan থিটা ইকুয়াল টু কত পাওয়া যাবে, আর ওয়াই ডিভাইডেড বাই আর এক্স। সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে, tan ইনভার্স তার উলম্ব উপাংশ ডিভাইডেড বাই অনুভূমিক উপাংশ, ঠিক আছে। যদি এটা অনুভূমিক বরাবর থাকে, দেখো এটাও যদি আমরা অনুভূমিক বলি না, আমরা P1 এর দিক বলছি, সেটা হলো P1 এর দিক বরাবর, আর এটা হলো তার উলম্ব বরাবর, লম্ব বরাবর, ঠিক আছে। ওকে, এখন আমরা সমাধানে আসি, কি করব আমরা। অনেকগুলো ফোর্স যখন দেয়া থাকবে এবং তাদের অ্যাঙ্গেল দেয়া থাকবে, প্রথমত এটা মাথায় রাখতে হবে যে অ্যাঙ্গেল যে ডিরেকশনটা ধরছি, একটা অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ ধরলে হবে না, ঠিক আছে। একটা অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ ধরলে হবে না, ঝামেলা হবে। ওকে, দেখা যাবে যে উল্টাপাল্টা মান আসতেছে। ওকে, সো আমি যেটা বলবো যে সবসময় সেফ জোনে থাকবা, সেটা হইলো ডিরেকশন একই দিকে নিবা। অ্যান্টি ক্লকওয়াইজ হলে সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ, আর যদি ক্লকওয়াইজ নিতে চাও তাহলে সবগুলোই ক্লকওয়াইজ নিতে হবে। ওকে, এটা হলো প্রথম জিনিস। নেক্সট খেয়াল করো, ধরো আমি এটা P1 বরাবর উপাংশ লম্বাংশের উপপাদ্য অ্যাপ্লাই করছি, তারপর P1 এর লম্ব দিক বরাবর অ্যাপ্লাই করছি, এই দুইটা পাইছি, ঠিক আছে। এই তাদের স্কোয়ার করে যোগ করব, রুট করে দিলেই লব্ধি। আর tan ইনভার্স এর কোলে উপরে বসাবো হইলো আর ওয়াই কে, নিচে বসাবো হইলো আর এক্স কে, ঠিক আছে। দ্যাট মিন্স ভাগ করব, করলে কি পাওয়া যাবে, আমাদের অ্যাঙ্গেলটাও পাওয়া যাবে, শেষ। খুবই সিম্পল। চলো একটু সামনে আগে। এখন খেয়াল করো, মানে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে এন সংখ্যক, একটা দুইটা তিনটা চারটা অনেক কিছু হলে কি হয়, অনেক ইজিলি আমরা বের করতে পারি। এখন আমরা একটু তিনটা বল নিয়ে একটু চিন্তা করি, ঠিক আছে। তিনটি সমমানের বল, আচ্ছা ওয়েট, এখানে তিনটি দরকার নাই, মানে আমরা এখানে জাস্ট সমমানের বল নিয়ে একটু কথা বলি। এখানে এই তিন দরকার নাই, থাকুক, ভুলবশত চলে আসছে। সমমানের বল নিয়ে একটু কথা বলবো আমরা, ঠিক আছে। মানে এতক্ষণ আমরা কি করছি,
ডিফারেন্ট বল পি কিউ আর এস ডিফারেন্ট হইতে পারে, সেমও হইতে পারে, বাট আমরা এখন একটু ন্যারো ডাউন করতেছি। আমরা এখন সমান বলের দিকে একটু আগে, হ্যাঁ দেখি কি হয়। আমরা এই বলের ফরমেশনটা ডিফারেন্ট ফরমেশনে কি আনসার পাওয়া যায় এটা নিয়ে একটু কথা বলবো, যেটা পরবর্তীতে তোমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, ওকে খেয়াল করো এখানে একটা পয়েন্ট আছে, জানি না দেখা যাচ্ছে কিনা, এখন দেখা যাবে শিওর। ওকে এইখানে একটা কণা আছে, কণা। সো এই কণার উপরে কি হয়েছে, বা ফুটবল আছে, চিন্তা করো এই ফুটবলের উপরে ওই দিক থেকে স্ট্রাইকার এই দিক বরাবর স্ট্রাইকারে লাথি দিচ্ছে, ওই দিক বরাবর ডিফেন্ডারে লাথি দিচ্ছে সমান বলে, তাইলে এই কণা ফুটবলের অবস্থা কি হবে, ফুটবল ওইখানেই থাকবে। ঠিক আছে, ফুটবল ওইখানেই থাকবে। ওকে তাইলে খেয়াল করো আমি কি করছি, দুই দিকেই সমান ফোর্স অ্যাপ্লাই করছে, এটা আমরা জানি। সমান ফোর্স যদি অ্যাপ্লাই করে থাকি তাহলে লব্ধি কি হবে, এখানে লব্ধি পাওয়া যাবে আন্ডা 0। ঠিক আছে, সো কোন ক্ষেত্রে পাওয়া যায় একটু দেখি, মধ্যবর্তী কোণ যখন কত হবে 180 ডিগ্রি, মধ্যবর্তী কোণ যখন কি হবে 180 ডিগ্রি, অথবা 360 ডিগ্রিকে মানে মধ্যবর্তী কত হইলে এই ফরমেশন পাওয়া যায়, দেখো তো 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2 180 ডিগ্রি এটার জন্য পাওয়া যায়। দেখাই দিচ্ছি কেন ওইভাবে লিখলাম, আমরা তো জানি 360 কে 2 দ্বারা ভাগ করলে 180 পাওয়া যায়, বাট কেন লিখছি এটা একটু পরে জানবা। সো আবার দেখো আবার একটা ফুটবল আছে, ঠিক আছে ওকে, আর কি হইলো দেখো এইদিকে একটা স্ট্রাইকার ওইদিকে একটা স্ট্রাইকার, ঠিক আছে এইদিকে একটা ডিফেন্ডার এইদিকে একটা ডিফেন্ডার, সো পাগলের মতো লাথি দিচ্ছে। ঠিক আছে, সো এখন খেয়াল করো এইদিকে পি ওইদিকে পি, সবাই সেম ফোর্সে অ্যাপ্লাই করছে, একদম ক্যালকুলেট করে লাথি দিচ্ছে, তাহলে কি হবে খেয়াল করো তো, এই ফোর্সটাকে নিষ্ক্রিয় করে দিবে, এই ফোর্স এটাকে নিষ্ক্রিয় করে দিবে, ফুটবলটা সেম, তার লব্ধি কি হবে, রেজাল্টেন্ট ফোর্স ফলাফল 0 হবে। ওকে এখন তাদের মধ্যবর্তী কোনটা দেখি, কোণের ক্ষেত্রে কি পাওয়া যাবে এটা একটু আমরা একটু যাচাই বাছাই করি, এটা 90 এটা 90 ওইটা 90 এটা 90, সো দ্যাট মিন্স 360 কে আমি যদি 4 দ্বারা ডিভাইড করি তাহলে কত পাওয়া যাবে 90 ডিগ্রি। আবার এখন আমরা 2 থেকে 4 চলে গেছি, 3-এ যাওয়া উচিত ছিল, সমস্যা নাই, বেটার লেট দেন নেভার। ঠিক আছে, সো খেয়াল করো একটা ফুটবলের উপরে 3 জন মানুষ কি করতেছে লাথি দিচ্ছে। ওকে এই যে পি ওই দেখা যায় পি, ওকে এইখানে আছে পি। আচ্ছা এখন চিন্তা করো বুঝো, আমরা এখন সমমানের বল নিয়ে আলোচনা করতেছি, এখন আমার উদ্দেশ্য হইলো এখানে লব্ধির ভ্যালুটা 0 বানাবো। ঠিক আছে, কিভাবে বানানো যায়, আমরা এটা জানি যে দুটো সমমানের বল যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে তাদের লব্ধি কত হয়, লব্ধি হবে ওই বলের সমান, মনে আছে কি লব্ধি হবে ওই বলের সমান, আমরা কিন্তু আগের সম্ভবত লেকচার 2-তে দেখাইছিলাম, এই জিনিসগুলো মনে রাখতে হবে, দেখার সাথে সাথে বলতে হবে। ঠিক আছে, যদিও বইয়ের সূত্র আকারে দেয়া নাই, বাট এই টপিকটা যেহেতু ভর্তি পরীক্ষায় বারবার আসে মনে রাখতে হবে। এই যে দেখো দেখার সাথে সাথে বলে দিলাম, নাকি আমরা এখানে করবো, চলো তোমাদের জন্য করেও দিই, এটাও করে দিব। সো আর ইকুয়াল টু কি ছিল 2p cos আলফা ডিভাইডেড বাই 2। এখন তুমি চিন্তা করো, এর বেশি করতেছি না, আলফা ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 2 60, cos 60 মানে হাফ, 2 আর 2 কাটা শুধু p থাকবে, বুঝছো? সো এই ফরমেশনে লব্ধি কি পাওয়া যায়, এই সমান যে দুইটা বল আছে তাদের সমান লব্ধি হয়। আচ্ছা এটা যদি p হয়, ওয়েট এটা যদি p হয়, খুবই সুন্দর করে আঁকি, ঠিক আছে একটু সুন্দর করে আঁকি তাহলে দেখবে যে খুব ইজিলি বুঝতেছো, অ্যাকচুয়ালি এটা ডিরেকশন এমন দেওয়া উচিত ছিল, ঠিক আছে একদম এমন দেওয়া উচিত ছিল, আর একটু সুন্দর করে আঁকবো না, ভালো লাগে না আমার, ওয়েট এখন তো আমার এই যে এটাই খুঁজতেছিলাম, দেখো এটার দিক হবে এই যে, ওকে এখন আমরা এখানে একটু লিখে দেই, খেয়াল করো পি আর কিউ মধ্যবর্তী কোণ আমার এখানে কত, মধ্যবর্তী কোণ হইলো 120, ঠিক আছে তাইলে লব্ধি কোন দিকে কি বরাবর পাওয়া যাবে বলতো, একদম মাঝ বরাবর হবে, কত 60 ডিগ্রি বরাবর, এই যে এইখানে 60 ওই দিকেও 60 হবে। আচ্ছা এখন তুমি বুঝতেই পারতেছো একদম অপোজিটে কি আছে, এই ফোর্সটা দেয়া আছে, লব্ধি আমি এখানে কত পাইছি, তাদের সমান পাইছি, এই দুইটার ফলাফল কত পি পাইছি, এবং এটার অপোজিটেও কি আছে বলতো আর একটা পি আছে, তার মানে কি এখানে টোটাল লব্ধি কত হবে 0 হবে। ওকে আচ্ছা এই যে 120 এর ফরমেশন, এখন তুমি চিন্তা করো এটাকে তো আমি বলে দিলাম এটা 60 হবে, ঠিক আছে এটা কি হবে 60 হবে, এখন এটা যদি 60 হয় এটাও কি 60 নিঃসন্দেহে, যদিও ছবির মধ্যে একটু উঁচ নিচ হইতে পারে, বাট এখানে খেয়াল করো এটা যদি 60 হয়, এটা যেহেতু একটা সরল রেখা তাহলে পুরোটা হলো 180 ডিগ্রি, তাহলে এই অংশটুকু কত হবে 120 হবে, এটাই দেখাইতে চাইছিলাম যে এটা 120 এটা 120, তাহলে এটা অবভিয়াসলি কত হবে 120 হবে।
ওকে, দ্যাট মিনস তিনটা সমান বলের লব্ধি শূন্য হইতে গেলে তাদের মধ্যবর্তী কোণ কত হইতে হবে? 120 120 120, যেটাকে আমি এখানে লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস 3 ইকুয়াল টু 120। ওকে, নেক্সট। আচ্ছা, এখন আমার মনে হয় আমরা বুঝে গেছি যে অ্যাকচুয়ালি এখানে কি মিন করতেছে। যদি দুইটা সমমানের বল 360 ডিভাইডেড বাই 2 অ্যাঙ্গেলে থাকে, তাদের লব্ধি হবে শূন্য। যদি তিনটা সমমানের বল 360 ডিভাইডেড বাই 3 অ্যাঙ্গেলে পরস্পর অবস্থান করে, তাদের লব্ধি কি হবে? শূন্য। আবার যদি চারটা সমমানের বল 360 ডিগ্রি মাইনাস 4 বা 4 ডিগ্রি অ্যাঙ্গেল মানে ডিভাইডেড বাই 4 অ্যাঙ্গেলে থাকে, তাহলে তাদের কি হবে? লব্ধি কি হবে? শূন্য হবে। সিমিলারলি এখন কি বলা যায়? এখন বলা যায় যেহেতু পাঁচটা সমমানের বল মানে পাঁচটা সমমানের বল আছে, তারা যদি 360 ডিগ্রি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 72, সম্ভবত তোমরা একটু নিজেরা চেক করে নিবা, 72 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা যদি 72, ওই দেখা যায় 72, ওকে, ওই আমাদের 72, দেন এইখানেও একটা 72 আছে, এইখানেও 72, যদি এই অবস্থানে থাকে, ঠিক আছে, তখন কি হবে? এই ক্ষেত্রে আমরা লব্ধি কি পাবো? 0 পাবো। অনেকে আবার দেখা যাবে যে এটা দিয়ে আবার ম্যাথ করা শুরু করছে। ধরো পাঁচটা এটা মানে পাঁচটা ফোর্স দিল, তারপর তোমাকে জিজ্ঞেস করলো, মানে অ্যাঙ্গেলও দেওয়া আছে, পাঁচটা সমান মানের বল পরস্পর 72 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে কি করতেছে? ক্রিয়ারত আছে, তখন তাদের লব্ধি কি হবে? তুমি তো ম্যাথ করতে বসে যাবা, তাই না? কিন্তু এখানে দেখো, দেখার সাথে সাথে এটা বলে দেওয়া উচিত যে এখানে লব্ধি শূন্য হবে। ঠিক আছে, যাই হোক, আমরা এখানে সমমানের বল নিয়ে আলোচনা করছি। আগে n সংখ্যক বলের উপর আমরা লম্বাংশের সূত্র আমরা অ্যাপ্লাই করছি এখানে। এখন আমরা সমমানের বল দেখাইছি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টাও দেখাইতে পারবা, সাতটাও দেখাইতে পারবা এখন। ওকে, এখন আমরা ন্যারো ডাউন করি, আর একটু ছোট অঞ্চলে চলে যাই। ঠিক আছে, n সংখ্যক ছিলাম, অসংখ্য ফোর্স নিয়ে কাজ করছি। তারপরে এখানে দেখাচ্ছি সমমানের বলের ক্ষেত্রে কি হয়, 2 3 4 5। এখন আমরা আসি তিনটা ফোর্সের ক্ষেত্রে কি হয়, কারণ এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট। খেয়াল করো, দেখো, যদি তিনটি সমমানের বল কোনো বিন্দুতে এমন ভাবে ক্রিয়া করে যেন পরপর দুটি বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়। আমরা জাস্ট এখন তিনটা বল নিয়ে আলোচনা করব, বাট আগে সমমানের ছিল। দেখছি আমরা কি করছি এখানে, দেখো, এটা যদি 7 হয়, ওরে বাবা, এমন হলো কেন? ওয়েট, সো এখানে কি পাইছি? এই যে 7, এটাও যদি 7 হয়, ওইখানেও যদি 7 থাকে এবং মধ্যবর্তী কোণ যদি কি হয় 120 ডিগ্রি হয়, তখন আমরা কি পাবো? এটাও কি, এটাও হইলো 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই 120 ডিগ্রি হবে। যাই হোক, সো এই ক্ষেত্রে আমরা কি পাই? এই ক্ষেত্রে লব্ধি আসে আন্ডা। ঠিক আছে, বাট এখন আমরা একটা কাজ করব, তিনটা সমমানের রাখবো না, একটু ডিফারেন্ট করি। ঠিক আছে, এমন না যে মানে খুব বেশি ডিফারেন্ট করব, একটা প্যাটার্ন যদি থাকে, যেমন একটা থাকলো হলো 7, আরেকটাও থাকলো 7, বাট এটা করে দিলাম আমি 11, 7 7 11। ঠিক আছে, সো এইটাকে আমি যদি এখন কি করি, 11 বানাই দেই, এবং মধ্যবর্তী কোণ কিন্তু 120 ডিগ্রি আছে, 120, এন্ড এটাও কত হবে? 120। তাইলে এখন তোমরা আমাকে বলো, আমি জানি 7 7 120 ডিগ্রি কোণে যদি অ্যাপ্লাই করা হয়, তার লব্ধি কি হবে? তার লব্ধি 7ই হবে। এটা একটু আগেই দেখাইছি, এটা কত হবে? 7 হবে। ঠিক আছে, কিন্তু এখানে তো 11 আছে, লব্ধি তো শূন্য হচ্ছে না। আর আমি তো জানি যে ওরা 180 ডিগ্রি পরস্পর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বা বিপরীত দিকে অ্যাপ্লাই মানে কি হয়েছে, বিপরীত দিকে আমরা প্রয়োগ করছি, তাই না? 7 আর 11, তাহলে এটা লব্ধি কোন দিকে হবে? অবশ্যই 11 এর দিকে হবে। লব্ধি হবে 11 এর দিকে, আর এটার ভ্যালু হবে বড়টা মাইনাস ছোটটা 4। আশা করি বুঝতে পারছো, এটাই হলো লব্ধি। ওকে, সো মানে অনেক ইজিলি জাস্ট ছবি থেকেই, ইমাজিনেশন থেকে আমরা কি করতে পারি, আনসারটা বের করে নিয়ে আসতে পারি। নেক্সট এখানে একটু আসি, এখানে কি বলছে? এখানে বলছে 7, এটা হইলো 120, আবার এখানে কত? এখানে হইলো 9, আর এখানে হইলো 120 ডিগ্রি মধ্যবর্তী কোণ। যদি এমন থাকে 7 9 11, দুই দুই করে বাড়ছে, সাথে সাথে 2 যোগ করে 9, 9 এর সাথে 2 যোগ করে 11 পাওয়া যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি পাবো? ওকে, এই ক্ষেত্রে আমরা কি পাবো? সো এটার লব্ধির মান হবে আর ইকুয়াল টু, আমরা কি পাবো খেয়াল করো তো, এই জায়গায় মধ্যবর্তী অন্তর, ঠিক আছে, অন্তরের ভ্যালু কত? 2। মধ্যবর্তী অন্তর বা পার্থক্য হইল 2, 2 এর সাথে জাস্ট √3 গুণ দিয়ে দিবা, এটি হলো আনসার। 2 এর সাথে কি করবা? √3 গুণ দিয়ে দিবা,
সাধারণ অন্তর ইন্টু √3, ঠিক আছে? যে এটা আমরা কি করব, এই যে খেয়াল করো কই ছিল, ওকে দেখো তিনটি অসমমাত্রার অসমমানের বল, যেখানে বলগুলো পরস্পর সমান্তর শ্রেণীভুক্ত, যদি পরস্পর 120 ডিগ্রি করে ক্রিয়া করে তবে তাদের লব্ধির মান কেমন হবে এটা নিয়ে এখানে আলোচনা করব, ঠিক আছে? সো ভয় পেও না, এটা কেন হইলো কিভাবে হইলো এখানে আমরা বলবো, ঠিক আছে? সো এখানে আমরা তিনটা বল ডিফারেন্ট কনফিগারেশনে, যে তিনটাই যদি সমান হয় লব্ধি শূন্য, যদি কি হয় দুইটা সমান একটা অসমান হয় বাট মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি, তাহলে কি হবে দেখো তো, যেটা সমান আর যেটা অসমান, ওকে যেটা বড় বড় থেকে ছোটটা বিয়োগ করে দিব বা পার্থক্য নির্ণয় করব, ঠিক আছে? 11 - 7 কত হবে 4। আচ্ছা নেক্সট, যদি তারা সমান্তর দ্বারা মেনটেন করে তাহলে সাধারণ অন্তর ইন্টু √3, ঠিক আছে? তাহলে চলো কেন হয় এটা একটু দেখি। ওকে, তার আগে এটা একটু বলি, খেয়াল করো যে চিত্রের তিনটি অসমমানের বল যদি পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে তবে তাদের লব্ধির মান নিম্নোক্ত পদ্ধতিতে নির্ণয় করা সম্ভব। চলো তো দেখি কি পদ্ধতির কথা বলছে ওরা। 120 মানে সমকোণিক অবস্থানে অবস্থিত তারা আছে। সো খেয়াল করো এখানে 2 2 2 5 and 7 কোনো পার্থক্য আছে কি, কোনো প্যাটার্ন আছে কি? 2 এর সাথে 3 যোগ করলে 5 হয়, 5 এর সাথে 2 যোগ করলে 7 হয় না, কোনো প্যাটার্ন নাই, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, খেয়াল করো এটাকে আমরা ভাগ করতে পারবো, ঠিক আছে? এটাকে আমরা কি করব, ভাগ করতে পারবো। লাইক খেয়াল করো এই সবচেয়ে ছোট কোনটা 2, তাইলে এটাকে লেখা যায় না 2 প্লাস 3 নিউটন, ওকে? আবার এখানে কি সবচেয়ে ছোট তো 2 আছে তাই না, 2 নিউটন প্লাস 5 নিউটন। এখন দেখো এখানে 2 নিউটন, এখানে 2 নিউটন, এখানে 2 নিউটন, ঠিক আছে? তো আমরা কি করলাম, আগে সবচেয়ে ছোট যেটা আছে এগুলো নিয়ে একটা ডায়াগ্রাম বানাইলাম, 2 নিউটন 2 নিউটন 2 নিউটন, ঠিক আছে? এরপরে যেটা পড়ে আছে, যেমন এখানে 2 নিউটনের সাথে একটু কি বলা যায় কার্টেসি বশত 0 দিয়ে দিই। তো খেয়াল করো এই অংশ এই অংশ এই অংশ নিয়ে যদি একটা ডায়াগ্রাম বানাই, এটা আলাদাভাবে করো, যেহেতু তিনটাই সমান তাহলে লব্ধি কি হবে, শূন্য হবে, ঠিক আছে? এবং এখন দেখো এটা যেহেতু 0 এটা নাই, ঠিক আছে? এই অংশটুকু নাই, তাহলে এখন আমার কি করতে হবে, জাস্ট 3 আর 5 এর মধ্যবর্তী কোণ আমাদের বের করতে হবে। সো এখন এইটার সমাধান কি হবে, আমাদের কি করতে হবে, জাস্ট 3 স্কয়ার 5 স্কয়ার 3 5 15 15 দুগুণা 30 cos কি হবে 120, তাই না? তাহলে -½ ঠিক আছে? এটাকে রুট করে যা পাওয়া যাবে ওইটাই হলো সমাধান। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? সো আগে দেখাইছি যে বেশ কিছু প্যাটার্ন আছে, যদি তিনটা সমান হয় তারপরে দুইটা সমান একটা অসমান, ঠিক আছে? এরপরে দেখাইছি যদি সমান্তর ধারা মেইনটেইন করে চলে তাহলে কি হয়, এরপরে এখন দেখাইছি যদি তিনটাই র্যান্ডম অবস্থায় থাকে তাহলে খুবই পশ একটা মেথড। সেটা কি করব, আমরা সবচেয়ে ছোট যেটা আছে আগে কি করব, বাকি ফোর্স থেকে ওইটা বের করার চেষ্টা করব, আলাদা করে লিখবো। এটা বাদে যা আছে আমরা ওইটাকে সাজাবো, যেটা ছোট আছে ওই অংশে দেখবে যে সবসময় 0 চলে আসছে, মানে আমি তিনটা ফোর্স নিয়ে এখন কাজ করতেছি না, আমি কি করছি এই পদ্ধতির মাধ্যমে দুইটা ফোর্স নিয়ে কাজ করছি, এবং আমরা জানি দুইটা ফোর্স নিয়ে কাজ করা অনেক সিম্পল, ঠিক আছে? যাই হোক এটা অনেক কাজের একটা পদ্ধতি, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো একটু সামনে আগে খেয়াল করো এখানে কি বলছে, দেখো এখানে তিনটা ফোর্স দেয়া আছে, ওকে? তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, যেমন r - s এটার সাথে যদি আমি কি করি প্লাস s যোগ করি তাহলে r পাওয়া যায়, আবার r এর সাথে যদি আমি কি করি s যোগ করি তাহলে r + s পাওয়া যায়, এবং মধ্যবর্তী কোণ তিনটার কত 120 120 120। আচ্ছা এখন আমার কথা হইলো তাদের যে লব্ধি 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 লব্ধিটা একটু এঁকে দিচ্ছি, লব্ধি একটু কালারটা চেঞ্জ করে দেই, এই লব্ধি কি হবে, কোন দিক বরাবর হবে আমি দিয়ে দিচ্ছি, যা দাঁড়াও r+s যেটা সবচেয়ে বড় তার দিক বরাবরই হয়, ঠিক আছে? যেটা সবচেয়ে ফোর্স বড় তার সাথে মানে কাছাকাছি হয় আর কি, দূরে হয় না, কাছাকাছি হয়, ওই দিক বরাবর বলা ভুল হয়েছে, সো তার কাছাকাছি হয়। সো খেয়াল করো এখানে আমি কি দিলাম, এটাকে কি দেওয়া যায়, এটাকে দিয়ে দিচ্ছি r/s আছে তো তাহলে f দিয়ে দিচ্ছি, আর এটা হইলো থিটা দিলাম। এখন আমরা এখানে আসি, আমার দরকার শুধু f এর ভ্যালু আর কিছু না, আমার দরকারই হলো f এর ভ্যালু, থিটার ভ্যালু তুমি কিভাবে বের করতে হয় এটা তুমি জানো। এখন খেয়াল করো যে f এর ভ্যালু আমি কিভাবে পাবো, f² = r+s। এই মনে আছে তোমাদের তিনটা ফোর্স থেকে আমরা কিভাবে অ্যাঙ্গেল মানে ফোর্স কি বলা যায় লব্ধিটা বের করি, প্রথম হলো তিনটা ফোর্সের স্কয়ার, ওকে? ইন্ডিভিজুয়াল স্কয়ার করে সামেশন করব, তাহলে r+s r - s
তারপরে কি আছে আরেকটা কোনটা, আরেকটা হলো আর, এরপর দুইটা দুইটা করে নিব এবং 2 দ্বারা গুণ করে দিব, আমার মাঝখানে কজ আলফা তো আসবেই। সো খেয়াল করো আর মাইনাস এস ইন্টু আর কজ 120 ইন্টু 2। নেক্সট এখানে কি আছে, নিচে নিচে লিখি সুন্দর লাগবে। সো এখানে এখানে হইলো 2 আর ইন্টু আর মাইনাস সরি আর প্লাস এস কজ 120, ওই দেখা যায় 2 ইন্টু আর প্লাস এস ইন্টু আর মাইনাস এস কজ 120। এখন খেয়াল করো, আরে এটা তো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এর সূত্র, তাই না? এটাকে যদি স্কোয়ার করে তাহলে কি হবে, 2 আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে আমি পাচ্ছি শুধু আর স্কোয়ার থাকুক। নেক্সট এখানে আমি কি পাবো, দেখো cos 120 মানে কত, মাইনাস হাফ, দ্যাট মিনস 2 টু কাটা শুধু মাইনাস, আমি একবারে করি আর স্কোয়ার মাইনাস এস আর থাকবে। এরপরে ওয়েট এখানে কি থাকতেছে, এখানেও মাইনাস মাইনাসই থাকবে, এখানে প্লাস দেওয়ার কোনো মানে হয় না। সো কি আসে কি আসে কি আসে, এখানে আসবে মাইনাস আর স্কোয়ার মাইনাস আর এস। নেক্সট এটা আসবে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। ওকে, নিজ দায়িত্বে ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা পারো। ওকে, এখন দেখো এখানে এফ স্কোয়ার তো আছেই, তাহলে 2 আর স্কোয়ার, এখানে একটা আর স্কোয়ার, এটা এটা কাটা, দেখি কাটি আগে। আর কি আছে, এই যে দেখো এখানে মাইনাস 2 আর স্কোয়ার, এখানে 2 আর স্কোয়ার, কাটাকাটি টোটালি ভ্যানিশড, ঠিক আছে? সো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন এখানে এস স্কোয়ার আছে, এখানে এস আর আর এস, এই কাটাকাটি দেখি তো, এই জায়গায় আমি কি পাচ্ছি, এখানে এস স্কোয়ার, এই জায়গায় কত, এই জায়গায় হইলো প্লাস এস, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা এই জায়গায় কত পাবো দেখি তো, 2 এস স্কোয়ার, তাহলে এই জায়গায় হবে 3 এস স্কোয়ার, এটা আমরা পাইছি, ঠিক আছে? এইটা আমরা পাইছি, বাট এইখানে আমরা কত পাইছি, এস আর আর এস, ঠিক আছে? আচ্ছা আমি যদি উপরে একটু দেখি ক্যালকুলেশনে কোনো ভুল হইলো কিনা, কজ এখানে 120 মানে মাইনাস হাফ, 2 টু কাটা, তাহলে এই জায়গায় হবে আর, এটা হইলো মাইনাস ছিল তো, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। আচ্ছা এরপরটা আরেকবার চেক করি, এখানে হইলো মাইনাস, তাহলে এখানে হইলো মাইনাস আর স্কোয়ার, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে এই যে দেখো এটা আর এটা কাটা যায়, ঠিক আছে? ওকে, আর এইটাও এগুলো বাদ যাবে, তাহলে শুধু বাকি থাকে হইলো এস স্কোয়ার এস স্কোয়ার। নিজেরা ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ গুণ ভাগ এটা পারো, আমরা দেখার দরকার নাই। সো এখানে এফ স্কোয়ার ইকুয়াল টু কি পাইছি, 3 এস স্কোয়ার, তাহলে এফ এর ভ্যালু কত হবে, এফ এর ভ্যালু হবে √3 ইন্টু এস, অথবা আমি যদি বাংলায় লিখি যে সাধারণ অন্তর, এস কি ছিল, সাধারণ অন্তর ইন্টু কি হবে √3। আশা করি সমাধানটা পাইছো, ঠিক আছে? এবং দেখো তোমরা হয়তো বা এই জিনিসটাই আসলে ভিন্নভাবে শিখছো। আগে যে সূত্রটা দেখাইছি, যে প্রসেসটা দেখাইছি, এই প্রসেস কত সিম্পল হয় লব্ধির মান বের করা। হ্যাঁ, 3টা কেন 4টা, আরো অনেক কিছু করো, সমস্যা নাই, বাট 3টার বেশি দিবে না। মানে এভাবে করতে গেলে দেখা যাবে অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, সো এই সূত্রটা তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে? তোমরা এটা অ্যাপ্লাই করবা। ওকে, নেক্সট চলো আমরা এখন এই ম্যাথটা একটু সমাধান করি। 7, 13, 19 গ্রাম ওজনের বলত্রয় একই ক্রমে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, এদের লব্ধি প্রথম বলের সাথে কত কোণ উৎপন্ন করে, এদের লব্ধি প্রথম বলের সাথে কত কোণ উৎপন্ন করে, 7, তারপরে কি আছে 13, আর এখানে হইলো 19, তাদের মধ্যবর্তী কোণ কত, 120 120 120। আচ্ছা এখন তুমি চিন্তা করো, এখানে দুটো সবচেয়ে বড় দুটো ফোর্স কোনটা, 13 আর 19, ঠিক আছে? এই লব্ধি অ্যাকচুয়ালি এটার দিকে থাকবে, ঠিক আছে? এই লব্ধি অ্যাকচুয়ালি লব্ধি থাকবে কি 13 আর 19-এর মাঝামাঝি, বরং 19-এর কাছাকাছি, ঠিক আছে? আবার ওইদিকে দিয়ে দিও না, তাহলে একটা আন্দাজ করা যায় যে কেমন হবে। তাইলে একটা আন্দাজ করা যায় যে কেমন হবে। এখন দেখো বুঝাই যাচ্ছে 30 হবে না, 60 হবে না, কোনটি 9 দিয়ে ভেজাল করছে, ঠিক আছে? কোনটি 9 দিয়ে ভেজাল করছে। তারপর যদি সময় থাকে তুমি অবশ্যই করবা, না হইলে দেখবা যে তুমি এখানে 210 দিয়ে দিবা। তারপরে আমরা একটু করে দেখি, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে সময় এখন নাই, লাস্ট মোমেন্টে জাস্ট 2টা সেকেন্ড আছে, তুমি ছবিটা আঁকছো, এখন কি করবা? তুমি জানো যে এখানে 19, 13, 7 আছে, লব্ধি অবশ্যই যে প্রথম যে দুইটা সিকোয়েন্সিয়ালি 19, 13 তারপর 7 আসে, তো 19 আর 13 মাঝামাঝি হবে। এখন 19, 13-এর মধ্যে কোনটা বড়? 19 বড়, 19-এর কাছাকাছি হবে, বুঝছো? 19-এর কাছাকাছি হবে, আশা করি বুঝতে পারছো। তার মানে কি, এটা যদি এখান থেকে অ্যাঙ্গেলটা মানে ক্যালকুলেট করি তাহলে এটা মোর দেন 180 হবে, মানে একটাই অপশন আছে 210। বাট এই যে কোনটি 9 দিয়ে ভেজালটা করছে, ঠিক আছে? কোনটি 9 দিয়ে ভেজালটা করছে, চলো আমরা এটা দেখি। 7, 7-এর দিকে আমরা এখানে লিখে দিই আর এক্স ইকুয়াল টু কত,
7 cos 0 ডিগ্রি, 7 cos 0 ডিগ্রি প্লাস 13 cos 120 ডিগ্রি, তারপরে কি আছে, তারপরে হইলো 19 cos 240 ডিগ্রি। ওকে, তাহলে এটা তো 7 আছে এখানে, এখানে কত হবে মাইনাস হাফ, 13 হাফ কত হয় 6.5, একবারে লিখি। ওকে, 13 হাফ মাইনাস হাফ আর কি, দেখি কত হবে 6.5। আচ্ছা 19, খেয়াল করো cos 240 এটার ভ্যালু কেমন, cos 240 এটার ভ্যালু কেমন হবে, খেয়াল করো এটা 180 ডিগ্রি প্লাস কত 60, তাই না, 180 ডিগ্রি প্লাস 60। তো এইখানেও আমরা কি পাবো মাইনাস হাফ, তাহলে এটাকে যদি আমি ডিভাইড করে দেই তাহলে আলটিমেটলি কত আসতেছে দেখি তো, এইখানে আসতেছে হইলো কত হবে 19 ডিভাইডেড বাই 2, তাই না, 9.5, 9 দুগুণা 18, 9.5। আচ্ছা এখন এখানে একটু চিন্তা করি, খেয়াল করো এখানে থাকে কত, এখানে থাকবে হইলো 0.5 আর এখানে হইলো 9.5, তাহলে আলটিমেটলি এখানে -9 আসে। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ খুবই সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা আর ওয়াই ইকুয়াল টু কত হবে, এখন ডিরেক্টলি করি, 7 sin 0 ডিগ্রি মানে 0। নেক্সট এখানে কত হবে 13 sin 120 ডিগ্রি, তাহলে 13 √3 ডিভাইডেড বাই 2। ওকে, এরপরে 19, ওকে 19 sin 240 কি হবে -√3 ডিভাইডেড বাই 2, মাইনাস যেহেতু আছে এটাকে অমিট করে ফেলি, তাহলে এটা কি হবে -√3 ডিভাইডেড বাই 2। এখন আমাদের জাস্ট এটা বিয়োগ করে দেখাইতে হবে, খেয়াল করো বুঝো কথাটা খুবই সিম্পল। এটা এইখানে এই যে sin 240 মানে থার্ড কোয়াড্রেন্টে তো সাইন নেগেটিভ হয়, কারণ নেগেটিভ দিয়ে দিচ্ছে, সো এমনি বোঝা যাচ্ছে যে এখানে কি হবে √3 ডিভাইডেড বাই 2 আমি যদি বাদ দিয়ে দেই, সো 19 এখানে 13 আছে, তাহলে এখানে হবে -6, ঠিক আছে, এখানে হবে -6। আশা করি সবাই বুঝিতেই পেরেছো। এখন খেয়াল করো আমরা কিভাবে থিটার ভ্যালু বের করব, থিটা ইকুয়াল টু tan ইনভার্স, প্রথমে হইলো আর ওয়াই ডিভাইডেড বাই কত, আর ওয়াই ডিভাইডেড বাই আর এক্স। সো এমনি করি মাইনাস মাইনাসে কাটা যাবে, √3 নিচে 2 কি আছে 2 আছে, আর এখানে কত হবে এখানে হইলো 9। আচ্ছা এখানে 2 এখানে 3 3 3, তাহলে 1 ডিভাইডেড বাই 3। ওকে, tan ইনভার্স কত হবে 1 ডিভাইডেড বাই √3 which is 30। এখন কথা হইছে এখানে তো 30 না, আমরা জানি কেমনে বুঝলাম বলতো, এই খেয়াল করো আর এক্স cos থিটার ভ্যালু নেগেটিভ, এবং কি হইছে এখানে sin থিটার ভ্যালু এখানে নেগেটিভ, তাই না। ওকে, কিন্তু আমি এখানে tan থিটার ভ্যালু কত পাচ্ছি, এখানে পজিটিভ পাচ্ছি, কোন কোয়াড্রেন্টে হইতে পারে থার্ড কোয়াড্রেন্টে। তো আমরা এখানে কি করে দিব বলতো, এটার সাথে আমরা 180 ডিগ্রি যোগ করে দিব, ঠিক আছে, তাহলে কত 210। এটা হলো রাইট প্রসিজার, এটা দেখাইলাম, বাট আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে আসলে কোন দিকে যাইতে পারে দেখে বোঝা যায়। ওকে, সো তোমরা কি করবা, যদি অপশন থাকে তুমি যদি আন্দাজ করতে পারো এটা দাগাও, এরপরে তুমি একটু চেষ্টা করো যে এটা একটু ভেরিফাই করার, এত বিস্তারিত ম্যাথ করার দিকে না যায় কোনোভাবে যদি ভেরিফাই করা যায় এটা আমাদের জন্য ভালো, ঠিক আছে। জাস্ট আমি যদি এটা এই ভ্যালুটা নিয়ে আসি, এই ভ্যালুটা নিয়ে আসি, তারপর তো এত কিছু বসার তো দরকার নাই, মনে মনে তো অঙ্কটা করা যায়, ঠিক আছে। তারপর তুমি 180 যোগ করে দেখো আসলে এটা হয় কিনা, শেষ, ঠিক আছে। তো চিন্তার প্র্যাকটিস করতে হবে, চিন্তার প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো এখন আমরা এই ম্যাথটার সমাধান করি। এখানে কি বলছে, এবিসি সমবাহু ত্রিভুজের এমন একটা ত্রিভুজ যার তিনটা বাহুর দৈর্ঘ্যই কি হবে সমান হবে, ওকে, এবং প্রত্যেকটা কোণ কি হবে 60 ডিগ্রি সমান হবে, এটা আমরা জানি। সো এবিসি সমবাহু ত্রিভুজের এবি, এসি ও বিসি বাহুগুলোর সমান্তরাল গতিপথের কোনো একটি বিন্দুতে, সমান্তরাল গতিপথের কোনো একটি বিন্দুতে যথাক্রমে 4:1 একক মানের বলত্রয় ক্রিয়ারত হলে এদের লব্ধির মান কত একক হবে, এটা আমাদের বের করতে হবে। দেখো এটা খুবই মানে সিম্পল একটা জিনিসকে একটু পেঁচায় বলছে, ঠিক আছে। আমি দেখাই যে শুরুতে ওরা বলছে কি যে এইখানে কি হবে, এখানে হবে এ, ধরলাম এটা বি, এটা সি, ওরা বলছে এবি, এসি আর বিসি বাহুগুলির সমান্তরাল গতিপথে, সমান্তরাল বলতে কি এটা এখানে হইতে পারে, ওখানে হইতে পারে, ওইখানে হইতে পারে, এটার ক্ষেত্রে বিসের সমান্তরাল এখানে এখানে উপরে অনেক কিছু হইতে পারে, আমি এখানে এই যে কাছাকাছি দিলাম, ঠিক আছে। সো এটা কত, এটা হইলো 4 এবি, তারপরে হইলো এরপরে কি এসি বলছে, এসি হইলো 2, আর এটা কি এটা হইলো 1। আশা করি সবাই এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন কথা হইছে সমান্তরাল কি বলছে, সমান্তরাল গতিপথের কোনো একটা বিন্দুতে
ঠিক আছে, এটা সমান্তরাল, অনেক কিছু হইতে পারে। ওকে, বাট অ্যাকচুয়ালি যে সিনারিওটা যার থেকে এই সিকোয়েন্সটা ওরা নিয়ে আসছে, এটা আগে একটু দেখাই। ওরা যা বলছে এখানে ছবি তুলছি, ঠিক আছে, এখানে যা বলছে তা আমি তুলছি। এখন অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটছে ওইটা একটু দেখাইতেছি, খেয়াল করো। আমরা জানি যে ভেক্টরটাকে আমি শিফট করতে পারি উইদাউট চেঞ্জিং ইটস অ্যাকচুয়াল অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। লাইক খেয়াল করো, এই যে 1 একক মানের বল, এটাকে চাইলে আমি কিন্তু চেঞ্জ করে দিতে পারি 2 কে 4 কে। যেমন 2 কে যদি আমি একটু সরাই দেখি কি হয়, খেয়াল করো এখানে চলে আসছে, প্যারালাল ছিল। ওকে, ভেক্টর সমতা অনুসারে এখানে যেমন ছিল এখানে সেমই আছে, একই ভেক্টরই বুঝাইতেছে। আচ্ছা, এটার ভ্যালু কত এখানে লিখে দিচ্ছি, না হলে পরে ভুলে যাব। 2। নেক্সট, এই যে ভেক্টরটা, এটাকে কি করতে পারি, এখানে নিয়ে আসতে পারি। একদম এই পয়েন্টটা অ্যাকচুয়ালি মিল নাই, যাই হোক ধরলাম এখানে মিলছে। সো এটা কত, এটা হইলো 1। ওকে, নেক্সট এই ভেক্টরটাকে আমি এখানে নিয়ে আসতে পারি। ওকে, দেখো তো আসে কিনা, আসছে, চলে আসছে, একদম কাছাকাছি মিলে নাই, যাই হোক ধরে নিলাম মিলছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে কত, 4 2 1, ঠিক আছে। এখন তাদের মধ্যবর্তী কোণ কত, এখানে লব্ধি চাইছে। শোনো, এমনি অ্যাজিউম করা যায় যে লব্ধিটা কোন দিকে হবে, লব্ধি হবে 4 2 1, সবচেয়ে বড় দুটো কি 4 আর 2, এটা 4 এর কাছাকাছি হবে, ঠিক আছে, এটা কি হবে 4 এর কাছাকাছি হবে, অ্যাকচুয়াল সিনারিও এটা হবে। ওকে, আচ্ছা, এইটাকে ওরা কি করছে, ঘুরাই পেঁচা ওইভাবে বলছে, ঠিক আছে। এটাকে বানাইছে হইলো বিসি এর সমান্তরাল, এটাকে বানাইছে হইলো এসি এর সমান্তরাল, এটাকে বানাইছে হইলো এবি এর সমান্তরাল। ওকে, ঠিক আছে। তো দেখো এখন একটু উল্টা আসো, দেখো তাই এই কথাটা সত্যতা তোমরা পেয়ে যাবা। সো অ্যাকচুয়াল সিনারিও হইছে এই যে একটা বিন্দুতে 3টা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এটা লব্ধি পাওয়া গেছে। 3টা ফোর্স কেমন, লাইক 3টা ফোর্সের মধ্যে একটা হইলো বিসি এর সমান্তরাল, আরেকটা হইলো এসি এর সমান্তরাল, দিক কিন্তু এ থেকে সি এর দিকে, আরেকটা বা তার প্যারালাল আর কি, আরেকটা হইলো এই যে 4, এটা কার সমান্তরাল বলতো, এবি, দিক কি এ থেকে বি এর দিকে। আচ্ছা, এখন আমাদের লব্ধির মান বের করতে হবে। সো একটু সামারাইজ করি, মানে ছোট করি, এত বড় না ম্যাথ, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। ম্যাথ বুঝলে জাস্ট প্রশ্ন দেখবা, আনসার বের করবা। ওকে, সো প্রথমত যেটা, যে এখানে এবিসি সমবাহু ত্রিভুজ বলছে। ওকে, আমরা সমবাহু ত্রিভুজ আঁকছি, আমরা জানি এটা 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। আমরা 4 2 1 এখানে বসাইছি, তারপরে তাদের জাস্ট প্যারালাল শিফটিং করব, আর কিছু না। এখন এই ছবি থেকে বোঝা যাচ্ছে, দেখো এই 4 আর এই যে 1, তাদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ এখানে 60 ডিগ্রি, ঠিক আছে। সো এটাকে যদি এখানে একটু বাড়াই, এই যে 4টাকে যদি এখানে বাড়াই আর এই দিক যদি নেই, এটা কত, 120 ডিগ্রি, 4 1, ঠিক আছে। তাহলে এই অংশটুকু কত হবে, এটা বুঝাই যাচ্ছে, এটাও কত হবে, 120 ডিগ্রি। ভালো করে দেখো, ঠান্ডা মাথায় দেখো। আবার এই 1 আর 2 জাস্ট একটু চিন্তা করি, 1 1 আর 2, 1 আর এখানে কি আছে, 2 আছে, ঠিক আছে। সো এখন ঠান্ডা মাথায় তুমি চিন্তা করো যে এই যে 1 আর এই যে 2, তাদের মধ্যবর্তী কোণ কত হবে, এটা যদি 60 হয় তাহলে এটা কি হবে, 60 হবে। ওকে, তাদের মধ্যবর্তী কোণ হবে 60। এখন 120 থেকে 60 চলে গেছে, তাহলে এটাও কি হবে, এটাও 60 হইতে বাধ্য, শেষ। আর আমার জাস্ট দরকার হলো লব্ধি, লব্ধি করলে কি হবে, আর রুট ওভার, এই যে দেখো যতগুলো ফোর্স আছে তাদের স্কয়ার, 4 স্কয়ার 2 স্কয়ার 1 স্কয়ার, এরপর আমি কি করব, 4 ইন্টু 2, ওকে, 2 ইন্টু 4 ইন্টু 2, এটা হলো আমার দুটো ফোর্স, ঠিক আছে। আর যে 2 তো আমরা সূত্রের 2 গুণ করছি, আর মধ্যবর্তী কোণ কত, 4 আর 2 এর মধ্যবর্তী কোণ হলো cos 60। নেক্সট, এরপরে কি আছে, 2 আর 1, 2 ইন্টু 2 ইন্টু 1, এই হলো আমার দুটো ফোর্স, তাদের মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি। ওকে, নেক্সট, এরপরে কি আছে, এরপরে হইলো 1 and 4, ঠিক আছে, 1 and 4 মধ্যবর্তী কোণ হইল 240, 200, ওর থেকে 240 জানি নিয়ে আসছি, দেখো 120 হবে, ঠিক আছে। কত হবে, 120 হবে। আশা করি সবাই এতটুকু বুঝিতে পেরেছো। 16 4 20, আর এখানে কত, 21, ঠিক আছে। নেক্সট, এখানে cos 60 মানে হাফ, 2 কাটা তাহলে 8, এরপরে এখানে কত, cos 60, তাহলে এখানে 2 2 কাটা মানে 2 আর হাফ ভ্যানিশ হয়ে যাবে, তাহলে 2, আর এখানে কত, এটা হবে মাইনাস হাফ, ঠিক আছে। সো এটা নেগেটিভে যাবে, সো -4 হবে, -4 হবে। ওকে, এটা -4 হবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এখানে 10 31, 31 থেকে যদি 4 বিয়োগ করে দেই তাহলে 27, আর √27 3√3, ঠিক আছে, 3√3, যদি সন্দেহ থাকে আবার স্কয়ার করে দেখো, 3 স্কয়ার মানে 9, ওকে, আর √3
স্কয়ার করলে শুধু 3, সো 9 ইন্টু 3 3 নং 27, ঠিকই আছে। ওকে, তাহলে 3 এই যে আছে। আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল। সো এইটা ক্যালকুলেশনটা আমরা দেখাইছি, আগেও দেখাইছি, এটা বেশ ইম্পর্টেন্ট। ম্যাথটা বুঝা হইলো আসল কথা। হ্যাঁ, আমরা কি বুঝতেছি কিনা, কি বলছে, সিনারিওটা ধরতে পারছি কিনা, এটা হলো ইম্পর্টেন্ট। আশা করি সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে চলো একটু সামনে আগে খেয়াল করো। এখন এটা দেখবো, একটি সমবাহু ত্রিভুজের বাহুত্রয়ের সমান্তরালে একই ক্রমে সমবিন্দুতে একই বিন্দুতে কার্যরত 6, 10, 14 একক মানের তিনটি বেগের লব্ধি মান কত হবে, এটা আমাদের বের করতে হবে। খুবই সিম্পল, চলো আমরা দেখি কি করা যায়। হ্যাঁ, এতগুলা ম্যাথ দেখলাম, এটা পারবো না। ওকে, ওরা কি বলছে, ওয়েট, এখানে একটা কাজ করি। ওকে, সো ওরা এখানে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুত্রয়ের সমান্তরালে একই ক্রমে, মানে একই ক্রমে, যেমন প্রথমে আমি যদি এইদিকে আসি, এটা, এরপরে এইদিকে, তারপরে কিন্তু ওই দিকে, ঠিক আছে। ওরা কিন্তু এ বি, এ সি এগুলো ইউজ করে নাই, সমবাহু ত্রিভুজের জাস্ট একই ক্রমে বলছে, একটার পরে আরেকটা। সো এখানে প্রথমে কত, 6, তারপরে 10, তারপরে কত, 14, ঠিক আছে। এখন আমি যদি ভেক্টর শিফটিং করি, এটাকে কি লেখা যাবে, এটাকে এই দিক বরাবর স্থান দেওয়া যাবে, এইটাকে ওই দিক বরাবর স্থান দেওয়া যাবে, এটাকে এই দিক বরাবর স্থান দেওয়া যাবে। তাহলে কি লেখা যাবে, 14, এরপরে এটা হলো 6, আর এটা কি 10, ঠিক আছে। তাহলে তাদের মধ্যবর্তী, এখানে আমি কোণ কত পাচ্ছি, যেমন 6 এর সাথে 10, 4 যোগ করলে 10 হয়, 10 এর সাথে 4 যোগ করলে 14 হয়। যদি সন্দেহ থাকে গুনে গুনে দেখো, 6, 4 যোগ করলে কত হবে, 10, 10 এর সাথে 4 যোগ করলে কত হবে, 14। আশা করি এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। ওকে, তাহলে এবং মধ্যবর্তী কোণ বুঝাই যাচ্ছে, যে কিন্তু সমবাহু ত্রিভুজ বলছে, মধ্যবর্তী কোণ এখানে 120 ডিগ্রি পাওয়া যাবে। কেমনে করতে হবে এটাও কিন্তু আগের ম্যাথে দেখাইছি। ওকে, আচ্ছা, এখন যেহেতু এটার মধ্যবর্তী মানে এটা সমান্তর ধারা ক্রিয়েট করছে, আমরা জানি সাধারণ অন্তর হইলো 4, এর সাথে √3 গুণ করে দিলেই হয়, যেটা আগে দেখাইছি। এখন দেখানোর কোনো দরকার নাই, ঠিক আছে। এটাই হলো রাইট আনসার। আশা করি সবাই হ্যাপি। ওকে, তাহলে চলো একটু সামনে আগে দেখো। এখন আমরা এই ম্যাথটা একটু সমাধান করব। কি বলছি, একটি বিন্দুতে কার্যরত পি কিউ মানের দুটি বলের লব্ধির মান আর। ওকে, এবং পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ হলো কিউ হলে বল দুটির অন্তর্ভুক্ত কোণ এবং লব্ধির মান নির্ণয় করো। ঠিক আছে, প্রশ্ন হলে কি প্রসেসে করব। দেখো, একটা বিন্দুতে কার্যরত পি আর কিউ, পি কিউ মানের দুটি বলের লব্ধির মান কত, আর, এবং পি এর দিক বরাবর আর এর যে উপাংশ লম্বাংশের পরিমাণ, ধরলাম এটা থিটা, সো আর কস থিটার ভ্যালু কত হবে, আর কস থিটার ভ্যালু এখানে ওরা বলে দিছে, কিউ যা বলছে তা লিখছে। আচ্ছা, বল দুটির অন্তর্গত কোণ মানে এই যে আলফার ভ্যালু আর আর এর ভ্যালু, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো কি করব। তো আর এর লম্বাংশ কিউ দেয়া আছে, এটা থেকে মানে আমরা কি লম্বাংশের উপপাদ্য অ্যাপ্লাই করে দিতে পারি না? দেখো, পি বরাবর আমরা লম্বাংশের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে পি বরাবর লম্বাংশ কি হবে, আর কস থিটা, এটা জানি হলো কিউ। পি বরাবর লম্বাংশ পি কস 0 ডিগ্রি, শুধু পি, আর এখানে হবে কিউ কস আলফা। শেষ তো। তাহলে এখান থেকে কস আলফা ইকুয়াল টু কত হবে, কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। তাইলে আলফা ইকুয়াল টু হবে কস ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। শেষ। নেক্সট, আমার যদি লব্ধি লাগে কি করব, পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কস আলফা। ঠিক আছে, ওই দেখা যায় √ওভার। কথা হয়েছে কি, শুধু পি কিউ দেয়া আছে, আলফা তো আমরা নিজেরা বানাই নিছি, তাই না? এখানে তো আলফা থাকা যাবে না। তাহলে কি করা যায়, ওই যে কস আলফার ভ্যালুটা আমরা জানি, ঠিক আছে, ওইটা আমরা এখানে বসাই দিব। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ, আর কি আছে, আর আছে হইল কিউ মাইনাস কি লেখা যায়, কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে কি হবে, কিউ কিউ কাটা, তাহলে এখানে পি স্কয়ার, এখানে কিউ স্কয়ার, ওই দেখা যায় 2p কিউ, এখানে হবে 2p স্কয়ার। শেষ। আমি একটু ছোট করে দিচ্ছি, তাহলে এখানে হবে কিউ স্কয়ার, ওকে, প্লাস 2p কিউ মাইনাস পি স্কয়ার। আমি যদি ভুল না করে থাকি, যোগ বিয়োগ গুণ ভাগ, যাই হোক, এটা তোমরা বুঝবা। খেয়াল করো, প্রশ্ন দেয়া ছিল, আমরা যা সিনারিওটা একটু চিন্তা করছি, তারপরে ধূপধাপ ম্যাথ করে ফেলছি। ঠিক আছে, এটা হলো আইডিয়া, যে
আমাদের আগে বুঝতে হবে যে কি ধরনের ডাটা দেয়া আছে। সো লম্বাংশ যখনই শুনছি আমরা ঝাঁপাই পড়ছি যে পি পি বরাবর আমরা কি করছি বলতো, লম্বাংশের উপপাদ্যের সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এখান থেকে আমরা আলফার ভ্যালু পাইছি, যেটা হলো অন্তর্ভুক্ত কোণ। ওকে, নেক্সট যেটা আমরা করছি, লব্ধি যেটা জানতাম ওইটাই করছি, কিন্তু এই কজ আলফা তো আমরা মানে আলফার ভ্যালু তো আমরা ইয়ে করতে পারি না, তাই না? মানে এটা তো আমার কি বলা যায় আনসারে রাখতে পারি না। কেন রাখতে পারি না? কারণ এখানে শুধু পি কিউ এর কথা বলছে, আলফা তো আমরা নিয়ে আসছি, ভ্যারিয়েবলটা আমরা নিয়ে আসছি। সো কি করছি, কজ আলফার জায়গায় আমরা এই যে এখানে যে ভ্যালুটা পাইছি কজ আলফা ইকুয়াল টু কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ, এটা আমরা বসাই দিচ্ছি। ঠিক আছে, সো খুবই সিম্পল ছিল। তাহলে চলো দেখি সামনে কিছু আছে না। সো আজকে বেশ লম্বা একটা লেকচার তোমরা দেখতেছো। সো অনেকগুলা ম্যাথ এখানে আলোচনা করছি, দুইটা টাইপ ছিল। ওকে, সো দুইটা টাইপই আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, যদিও একটা 1 স্টার একটা 2 স্টার ছিল। তোমরা হয়তো বা আমাকে নাক শিটকাইতেছো যে এটা কি করতে হবে, অবশ্যই করতে হবে, অবশ্যই জানতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কোনো কিছু বাদ দিলে চলবে না। সো বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে পড়ো, পরবর্তী লেকচারে আবারও দেখা হবে। ওকে।